ম্যাম, আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? ম্যাম, আমি আপনাকে সত্যিই ভালোবাসি। এই কথা বলার সাথে সাথেই সাইমা ঠাস ঠাস করে রিয়াদের গাড়ি চড় মেরে দিয়ে বলল। আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিয়ে বললাম, ব্যাস, অনেক বলেছিস। ভেবেছিলাম সবকিছু ভুলে আবার তোকে আমার বুকে জড়িয়ে নেবো, কিন্তু না, সেটা তুই হতে দিলে না। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে আমার নেই। এতক্ষণে সবাই আমাদের এই কাহিনী সবাই দেখলো, সবাই ভাবতেছে এদের সম্পর্কটা কি। আমি নিয়াকে বলে হোটেলে ফিরে আসলাম, মাথায় রক্ত উঠে গেছে। আমি ভাবলাম হয়তো সাইমা তার ভুল বুঝতে পেরে আমাকে আবার ভালোবাসতে শুরু করছে, কিন্তু না, এটা তার একটা আবেগ। রুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। আসলে ম্যাম, আপনার ভালোবাসাটা আসল নয়। আর আসল হলে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে সন্দেহ করতেন না। মানে কি বোঝাতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি আপনি শাহিদের যোগ্য নন। শাহিদ আপনাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু আপনি শাহিদের ভালোবাসার মর্যাদাটা দিলেন না। গতকাল রাতে যখন আপনি আমাকে শাহিদের সাথে দেখেছিলেন, তখন আমি শাহিদকে আমার ভালোবাসার কথা বলছিলাম, কিন্তু শাহিদ আমাকে রিজেক্ট করে দেয় আপনাকে ভালোবাসে বলে। তবে আপনার সাথে এমন করার কারণ হলো সে আপনাকে কষ্ট দিতে চায়। যে ভালোবাসার মানুষকে বিনা কারণে কষ্ট দিলে কেমন হয়। আপনাকে সে কয়েকদিনের মধ্যেই মেনে নিতে চেয়েছিল, কিন্তু আপনি তা নিজ হাতে শেষ করে দিলেন। মিমির কথা শুনে সামিয়া মাথায় হাত দিয়ে বসে পড়লো। মিমি আবারও বলতে শুরু করলো। আর আজকে আমার চোখে কি যেন পড়েছিল, খুব ব্যথা করছিল। আমি শাহিদকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে এসে চোখে কিছু পড়ার কথা বললে শাহিদ টিস্যু দিয়ে আমার চোখের পোকা বের করে দেয়। আর আপনি এসে চড় মেরে কথা শুনিয়ে দিলেন। এখনো সময় আছে, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে রাখুন। সেটা যে কোনো উপায়ে করতে পারেন। হয়তোবা আপনার কষ্ট হতে পারে, তবুও চেষ্টা করুন। কেননা একবার হারিয়ে ফেললে সারা জীবন চোখের পানি ফেলতে হবে। বলে মিমি সেখান থেকে চলে গেল। সামিয়া বিছে বসে থেকে কান্না করতে লাগলো। নিয়া সামিয়াকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সামিয়া কান্না করেই যাচ্ছে। সামিয়ার কান্না দেখে মিম কান্না শুরু করে দিয়েছে। নিয়া সামিয়া আর মিমকে নিয়ে হোটেলে ফিরে আসলো। আমি স্যারের কাছে যে বললাম, স্যার, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। বলো। স্যার, আমি আজকে ঢাকা ব্যাক করব। কেন? স্যার, কালকে সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর সেখানে আমি না থাকলে হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো আর নিষেধ করা যাচ্ছে না। ঠিক আছে স্যার, আর আমার বোন এবং আমার মেয়েকে একটু দেখে রাখেন। ঠিক আছে, কখন যাবে? 8টার ফ্লাইটে যাব। ওকে। স্যার, রুম থেকে বের হয়ে আমার রুমে এসে প্যাক করতে লাগলাম। এতক্ষণে সবাই বিচ থেকে চলে এসেছে। আমাকে প্যাক করতে দেখে ইকবাল বলল, শাহিদ, কোথায় যাবি? প্যাক করছিস কেন? ঢাকা যাবো দোস্ত। কেন? অফিসে জরুরি মিটিং আছে, আর নেহাকে একটু দেখে রাখিস। আচ্ছা, ঠিক আছে। আমি নেহার কাছে ফোন দিয়ে বাইরের রুম থেকে আসতে বললাম। নেহা বাইরে এসে দেখেও অবাক, কারণ আমি লাগেজ নিয়ে বের হয়েছি। আমাকে এই অবস্থা দেখে বলল, ভাইয়া, তুমি কোথায় যাবে? আসলে অফিসের একটা জরুরি মিটিং আছে, তো তাই আমাকে যেতে হবে। না গেলে হয় না? না রে বোন, যেতেই হবে। আর আমার আম্মুকে একটু নিয়ে আস। নিয়াকে মিমকে নিতে তার রুমে গেল। একটু পরে সামিয়া সহ ওরা তিনজন আমাকে কাছে আসলো। সামিয়া আমাকে এইভাবে দেখে অবাক। আমি আমার মেয়েকে কোলে নিয়ে বললাম, আম্মু, তুমি আমার সাথে যাবে নাকি তোমার আন্টির সাথে থাকবে? বাবাই, তুমি কোথায় যাবে? আমি ঢাকায় যাবো আম্মু, তুমি যাবে? না বাবা, আমি আন্নি আর মামনির সাথে থাকবো। আচ্ছা আম্মু, থাকো, দুষ্টুমি করবে না। আচ্ছা বাবাই। আর নেহা, মিমকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, ভালোভাবে যেও। আচ্ছা। আমি সামনে ঘুরে লাগেজ হাতে নিয়ে যে এক কদম ফেলবো, তখনই সামিয়া দৌড়ে এসে আমার পা জোরে ধরে কান্না করতে করতে বললো, প্লিজ, এবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার আমাকে সুযোগ দাও। আমি কিছু না বলে পাটা ছাড়িয়ে নিয়ে ইকবাল রিয়াদার সাহেবকে বিদায় দিয়ে পা বাড়ালাম বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরে পৌঁছাতে 8টা বাজতে আর 10 মিনিট বাকি। তারপরে বিমানে উঠে বললাম। বিমান ঢাকা ল্যান্ড করলো। বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বিমানে ওঠার সময় আঙ্কেলকে আসতে বলেছিলাম। গাড়ি নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে হালকা ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ গত রাতে একটা প্রতারকের সেবা করতেই কাটিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। অফিসের প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় এসে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসিনি, একা এসেছি। লং ড্রাইভ করতে ভালো লাগে।
দীর্ঘক্ষণ ড্রাইভ করে রাজশাহী মেডিকেলের সামনে এসে পৌঁছলাম। গাড়ি পার্ক করে নার্সের ড্রেস আপ করে ভিতরে ঢুকলাম। আম্মুর কেবিনে যেয়ে দেখি আব্বু মাথা হেলে বসে আছে আর আম্মু ঘুমিয়ে আছে। এখন নজর দেখে মাহফুজ ভাইয়ের সঙ্গে দেখা করলাম। মাহফুজ ভাই বলল আমরা এখন মোটামুটি সুস্থ, কয়েকদিন পর রিলিজ দেবে। মাহফুজ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে হাসপাতাল থেকে গাড়ির কাছে আসলাম। আবার ড্রাইভ করে চলে আসলাম ঢাকায়। আগামীকাল সকাল 7টায় নিয়ার সিলেট থেকে ঢাকায় ফিরবে। রাজশাহী থেকে ঢাকায় আসতে রাত হয়ে গেল। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। দ্রুত ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে, কারণ ট্যুরের বাস কলেজে এসে সকলকে নামিয়ে দেবে। একটু পরেই বাস আসলো, একে একে সবাই নামলো। মিম, নিহার, সামি একসাথে নামলো। মিম আমাকে দেখে দৌড়ে এসে জড়িত হলো, আমি কোলে তুলে নিলাম। এরপরে আমি বন্ধুদের সাথে কথা বলে নিহার মিমকে নিয়ে গাড়িতে উঠলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে 3জন মিলে নাস্তা করলাম। আজকে কলেজ বন্ধ আছে। নাস্তা করে নিহার রুমে গেল ঘুমানোর জন্য, আর মিমকে আমার রুমে নিয়ে এসে গল্প করতে লাগলাম। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন কলেজে গেলাম। কলেজে ক্লাস তেমন হলো না, শুধু ট্যুরের কথাই হলো। ছুটির পরে আমি আর সামির রুমে গেলাম না, ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে পড়তে বসলাম, কারণ পরীক্ষার আর বেশি সময় নেই। রাতে ডিনার করার সময় নিহা যা বললো তা শুনে রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। ভাইয়া, একটা কথা বলার ছিল। বল। আসলে ভাইয়া, সামিয়া ম্যাম যেই বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হয়েছে, এখন থাকার জন্য অন্য একটা বাসা খুঁজতেছে। তো আমি বলতেছি যে তাকে আমাদের বাসায় রেখে দেই, তাতে তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে আর মিম তার মামনিকে কাছে পাবে। আমি নিহাকে ঠান্ডা মাথায় শান্ত হয়ে বললাম, দেখ নেহা, তুই কি চাস আমি তোদেরকে ছেড়ে চলে যাই? না তাহলে এসব কথা আর বলিস না। প্লিজ ভাইয়া, তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলে খাবার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে রুমে আসলাম। মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম। ছাদে যেয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলতেছি, কেন সামিয়া, কেন কেন তুমি আমার সেই পুরনো কণ্ঠগুলো মনে করে দিচ্ছ? আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম। কোথা থেকে তুমি এসে আবার তোমার সেই মায়ায় জড়িয়ে ফেললে, যে এই মায়ার কাছে তোমার প্রতি আমার ঘৃণাটা হার মেনে নিয়েছিল। আমি তো সবকিছু ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আবার সেই একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে। বেশ, আমি চরিত্রহীনই হলাম। কিন্তু আমার কাছে আসার জন্য, আমার বাসায় থাকার জন্য এরকম করতেছো কেন? হয়তোবা তুমি মনে করতেছো আমি কিছুই বুঝতে পারিনি। দেখি তুমি কত দূর দৌড়াতে পারো। নিয়া মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে রুমে আসতে ওর ফোনটা বেজে উঠলো। বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখেছে আমি ফোন দিয়েছে। নিয়া রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। নেহা, তোমার ভাই কি বললো? আসলে ভাবি, ভাইয়া তো রাজি হচ্ছে না। ও, মন খারাপ করো না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না নেহা, কিছুই ঠিক হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। প্লিজ ভাবি, তুমি ভেঙে পড়ো না, আমি চেষ্টা করতেছি তো। প্লিজ নেহা, তুমি কিছু করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, পরে কথা বলবো। ঠিক আছে, ভালো থেকো। নেহার সাথে কথা বলে সামিয়া বেডে বসে থেকে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। সামিয়ার মনে হচ্ছে সে আমাকে হারাতে যাচ্ছে। বড্ড বেশি ভালোবেসেছে সে আমাকে, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটাও বেশি, আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদানও রয়েছে বেশি। নিয়া ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে এসে যায়, আর এই জন্য তার ভাইকে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? একটু করে মনে পড়লো তার ভাই তো তার কান্নার কষ্ট সহ্য করতে পারে না। এসব ভাবতেই ঘুমিয়ে গেল। অনেক রাত পর্যন্ত ছাদে থেকে তাদের খেলা দেখে রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু স্টাডি করলাম। 8টার সময় আমি আমার মেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে আছি। নিয়ে আসলে একসাথে ব্রেকফাস্ট করে কলেজে যাব। আমার মেয়ের সাথে গল্প করতেছি, মানে ট্যুরে যে কি দেখলো, ওর মামনি কি খাওয়ালো, কি বললো, এসব আর কি। গল্প করতে করতে 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও নিয়ে আসতেছে না। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তোমার আম্মিকে ডেকে নিয়ে আসো তো। আচ্ছা বাবাই। আমার মেয়ে নেহাকে ডাকতে গেল। আমি ফোন বের করে ফেসবুকে ঢুকলাম। একটু পরে আমার মেয়ে একাই নিয়ে রুম থেকে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তোমার আন্নি কোথায়? বাবাই, আন্নি রাগ করেতে যাবে না বললো। রাগ করেছে মানে? চলো তো আম্মু কি হয়েছে দেখি। চলো বাবাই। আমার মেয়েকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম।
রুমে এসে দেখি নেহা বালিশে মুখ গুজে শুয়ে থেকে কান্না করতেছে। আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি হয়েছে আপু তোর, কান্না করতেছিস কেন? নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্না করে যাচ্ছে। এবার আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম, কি হয়েছে নেহা, আমাকে বলবি তো? না, নেহা কিছুই বলতেছে না, চোখ বন্ধ করে শুধু পানি ফেলতেছে। আমি বললাম, দেখ বোন, তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? তোর ছাড়া আমার কে আছে? আমি কারোর বোন নই, আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না। কেউ আমার কথা শোনেই না, আমি কারোর কেউ না, কেউ না। ও, এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। মুচকি এসে নেহার কপালে একটা চুমু দিয়ে বললাম, বল কি চাস? ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে। ঠিক আছে যা। সত্যি? এখন ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করে করে যাবো। ঠিক আছে। আমি নেহার রুম থেকে বের হয়ে এসে মনে হাসতেছি আর বলতেছি, সামিয়া তুমি আর কত কি করবে? আমার সহজ সরল বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে নিজের স্বার্থ হাসিলের জন্য। নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে। তোমাকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না, কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম। নইলে আমার মা হারা বোনটা কষ্ট পাবে, আর সে কষ্ট পেলে তার মাকে দেওয়ার কথাটা আমি রাখতে পারবো না। তবে সামিয়া, তুমি যখন আমার বাসায় আসতে চাইতেছো, থাকতে চাইতেছো, তাহলে বেশ, তুমি প্রস্তুত থেকো আমার অমানবিক অত্যাচার সহ্য করার জন্য। নেহা নিচে আসলো, তিনজন একসাথে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ওদের নামে দিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পরে ক্লাসে যেয়ে ক্লাসে গেলাম। প্রথম ক্লাস শেষ হতেই সামি এসে ক্লাসে ঢুকলো। মনে হয় ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল। সামি ক্লাস করাতে শুরু করলো। আমার দিকে সে একইভাবে তাকিয়ে আছে, যা আমার অস্বস্তি বোধ করতেছে। অস্বস্তির মাধ্যমে কোনো রকম ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আর ক্লাস করবো না। মিয়ার কাছে মিমকে নিতে গেলাম, কিন্তু মিম মিয়ার কাছে নেই। মিয়া বলল মিম নাকি সামির কাছে আছে। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম সামিয়ার রুমে। সামিয়ার অফিস রুমের দরজাটা হালকা ফাঁকা ছিল। দরজার ফাঁকা স্থান দিয়ে দেখি সামিয়া মিমকে তার টেবিলের উপর বসে রেখেছে, আর সে তার সামনে চেয়ারে বসে আছে, কি যেন বলতেছে, আর মিম খিলখিল করে হাসতেছে। আমি দরজা নক করে বললাম, আসতে পারি? সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল। আমি মিমের কাছে দিয়ে বললাম, আম্মু বাসে যাবে এখন? হে বাবাই তাবো। চলো আম্মু। বাই মামুনি। বাই মামনি। মিমকে নিয়ে দরজার কাছে আসতে সামিয়া বলল, সাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ শোনো। আমি তার কথা না শুনে দরজা খুলতে যাব, তখন সামিয়া এসে আমার হাত ধরে বলল। প্লিজ শাহিদ। আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে দিয়ে বললাম, কোন সাহসে আমার হাত ধরছিস? আমার থাপড় খেয়ে সামিয়া সেখানেই বসে থেকে কান্না করতে লাগলো। আমি সেদিকে খেয়াল না করে মিমকে নিয়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসতে মিম বলল, বাবাই মামুনি টান্না তোলেতে কেন? তোমার মামুনি চকলেট খাবে তাই। তাহলে একটা কিনে এনে দাও। না, এই মেয়েকে কিছু বলে শান্তি নেই। সান্ত্বনামূলক বাক্য প্রদান করে বললাম, তোমার মামুনির কাছেই আছে, অনেক চকলেট আছে, সে হলো একাই খাবে, তাই কান্না করতেছে, এই জন্য তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম, বুঝেছো? বাবাই। এরপরে মিমকে নিয়ে নেহার কাছে দিয়ে বললাম, নেহা তুই এখন বাসে যাবি কি? কেন? আমি এখন বাসায় যাবো, তুই যাবি নাকি? আমি পরে ম্যামকে নিয়ে একেবারে যাব। ম্যাম মানে? ম্যাম মানে মিমের মামনিকে নিয়ে যাব। ওকে আবার নিয়ে যাওয়ার কি আছে? না মানে ভাইয়া, তুমি যাও, আমি একটু পরে ম্যামের সাথে আসতেছি। ঠিক আছে, ভালোভাবে আসিস। আচ্ছা ভাইয়া। আমি আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে পার্কিং লটের দিকে যেতেই মিমির সাথে দেখা। এরপরে ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। মিমি আমাকে বলল, সরি শাহিদ, আমার জন্য মারিয়া ম্যাম তোমার সাথে ওই দিন ওই বিহেভ করলো। আরে না, এসব বাদ দাও, ট্যুরে কেমন সময় কাটলো তাই বলো। ভালোই কেটেছে, কিন্তু তোমার জন্য আমার কিছুটা খারাপ লেগেছে। কেন, আমার জন্য খারাপ লাগার কি আছে? মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিমি বলল, আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে, আবার আমার জন্য ম্যামের সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি মুচকি হেসে বললাম, আরে না, যেটা ভাগ্যে আছে সেটা হবেই। আর সেদিন সেখান থেকে আসার কারণ হলো, পরের দিন অফিসে একটা মিটিং ছিল। কথা বলতে বলতে হঠাৎ নজর পড়লো ক্যান্টিনে, যেখানে সামিয়া, নেহা আর নেহার কিছু ফ্রেন্ড ছিল। ওরা সবাই খাচ্ছে, কিন্তু সামিয়া আমার দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে, মুখটা কালো হয়ে আছে, আর মনে হচ্ছে চোখ দিয়ে যে কোনো সময় ঝর্ণা প্রবাহিত হবে। আমরা মানে মিমি আর আমি ক্যান্টিন থেকে বেশ দূরে থাকলেও সামিয়ার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি সামিকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরো বেশি করে হেসে হেসে কথা বলতে লাগলাম।
মিমি বিষয়টা বুঝতে পেরে বলল, আমি জানি শাহিদ, তুমি ম্যামকে এখনও ভালোবাসো, কিন্তু বলতেছো না কারণ আরও কষ্ট দিতে চাও। তবে এমন বেশি করো না যাতে আবার। শেষ হতে না দিয়ে বললাম, ও কিছু না, এটা সামান্য কিছু। আচ্ছা ভালো থেকো, বাসে যাবো। আচ্ছা চাও। এরপরে আমি এবং আমার মেয়ে বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমার মেয়েকে গোসল করে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। বিকেলে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, ও ভাইয়া, ওঠো। কি হয়েছে বল? ভাইয়া, নিচে থেকে সামিয়া ম্যামের লাগেজ আর ব্যাগটা নিয়ে এসো। কি বলে লাফ দিয়ে উঠে দেখি স্যামের দরজার পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। মেজাজটা বিগড়ে গেল। আমি তাকে কটমট করে বললাম, আমাকে কি লোক মানুষ মনে হয়? আর আমি এখানে থাকতে দিয়েছি বলে আমাকে এসব করতে হবে? আমি পারবো না, প্রয়োজনে এখান থেকে চলে যেতে পারে, আমি এসব কথা বলতে পারবো না। কথা শুনে স্যামের হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। প্লিজ ভাইয়া, যাও একটু। ওর কোথা থেকে যেন এসব ঝামেলা আসে। আচ্ছা চল। এরপরে বাসার বাইরে এসে গাড়ি থেকে সামিয়ার লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে বাসায় আসলাম। বাসার ভিতরে এসে দেখি সামিয়া মিমকে করে নিয়ে বসে আছে। আমি রেগে যেয়ে বললাম, বাসায় ভাড়া থাকতে এসেছেন, ভাড়াটিয়াদের মতো থাকবেন, আমাদের সাথে কি যত সব। সামিয়া আমার কথা শুনে দৌড়ে ওর রুমে চলে গেল। নিয়ার মন খারাপ করে বসে আছে। আমি রুমে চলে আসলাম। ডিনার করার সময় ডাইনিং টেবিলে যেয়ে দেখি সামিয়া টেবিলে বসে থেকে মিমকে খাওয়াচ্ছে, আর নেহা ওদের পাশে বসে থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি চেয়ারে বসে নেহাকে বললাম, নেহা, উনি কি আমাদের পরিবারের সদস্য নাকি ভাড়াটিয়া? কেন ভাইয়া? আমাদের সঙ্গে ডিনার করতেছে যে। প্লিজ ভাইয়া, এসব বাদ দাও। আমি রেগে যেয়ে বললাম, থাক তুই, আমিই খাবো না। এরপরে রুম থেকে বেডের উপর বসে আছি। একটু পর বুঝতে পারলাম সেজন্য রুমে ঢুকলো। আমি তাকে দেখে সামিয়া আমাকে তাকাতে দেখেই বললো, প্লিজ, তুমি আমার উপরে রাগ করে থেকে না খেয়ে থেকো না, শরীর খারাপ করবে। দেখুন, আমি আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে এই নয় যে আপনি যখন ইচ্ছা তখন আমার রুমে আসবেন। আর আমার শরীর খারাপ হবে কি না হবে সেটা আমি বুঝবো, কাউকে আলগা পিঠ দেখাতে হবে না। আর এখন আমার রুম থেকে বের হয়ে গেলে খুশি হতাম। নিচের দিকে তাকিয়ে বললাম। সামিয়ার কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ স্টাডি করে ছাদে গেলাম। ছাদে বসে থেকে মেঘের খেলা দেখতেছি। হঠাৎ পেছনে কারো আসার শব্দ শুনতে পেলাম। তাকে দেখি সামিয়া আসতেছে। সামিয়াকে দেখে আমি নিচে নেমে আসতে লাগলাম। সামিয়া আমাকে সামনে এসে দাঁড়িয়ে বলল, জাহিদ, আমাকে কি মাপ করা যায় না? আমি পারতেছি না। আমি মানলাম সেই দিনের ভুলটাও আমার হয়েছিল, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আপনি আমার বাসায় থাকার জন্য বা আমার কাছে আসার জন্য বিভিন্ন চেষ্টা করছেন, সেগুলো তো সফলও হয়েছেন। কিন্তু আবার আপনি কি চাচ্ছেন? আপনিও কি আমাকে পরিবার ছেড়ে যেতে বাধ্য করবেন? বের হয়ে যেতে বললে যাচ্ছি, তবুও আপনি আমাকে আপনার সেই মিথ্যা ভালোবাসার মায়ায় জড়াইয়েন না। তাছাড়া আমি তো চরিত্রহীন। একজন চরিত্রহীনের সাথে কিভাবে আপনার যায়? সুতরাং বলি কি, আপনি এসব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করেন। এই কথা বলে আমি ছাদ থেকে নেমে নিজের রুমে আসলাম। সাইমা ছাদ থেকে নেমে রুমে এসে বলতে লাগলো, জাহিদ, তুমি আমার প্রতি যতই রাগ অভিমান করো না কেন, আমি তোমার সেই রাগ অভিমান সব আমার ভালোবাসা দিয়ে শেষ করে দিব। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে কষ্ট দিতে চাও। দাও, সমস্যা নেই, তোমার সব কষ্ট মাথা পেতে সহ্য করব। তবুও তোমাকে আর ছাড়বো না। এখন শুধু সময়ের অপেক্ষা। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। মিম নেহার কাছে আছে। সকালে ঘুম ভাঙলো অপরিচিত কণ্ঠে, যেই কণ্ঠ সকালে শোনা যায়নি। চোখ খুলে দেখি সামিয়া কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, আপনার সমস্যা কি? হ্যাঁ, ইচ্ছে মতো আমার রুমে আসতেছেন, আর আপনার কি কমন সেন্স নেই যে একজনের রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়? না মানে তোমার কফি। আমি কফি হাতে নিয়ে এক চুমুক দিতেই বুঝলাম এটা সামিয়া তৈরি করছে। খুব টেস্ট হয়েছে। আমি বললাম, এটা কে বানিয়েছে? সামিয়া খুশি হয়ে বললো, আমি বানিয়েছি। আমি কফির মগটা সামিয়ার গায়ে ঢেলে দিয়ে বললাম, সি, এসব মানুষ খায়? কি বানিয়েছেন এসব? কফিও বানাতে পারেন না, যান চোখের সামনে থেকে। সামিয়া কফির মগটা হাতে নিয়ে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করলাম যে জায়গায় গরম কফি পড়ছে সেই জায়গাটা লাল হয়ে গেছে। নিজেকেই খারাপ লাগতেছে, কি করে করলাম এরকম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মিমান নেহা সোফায় বসে টিভি দেখতেছে। আমি ওদের কাছে যেয়ে বসলাম। একটু পরে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। একটা জিনিস খেয়াল করলাম, সকালের পর থেকে সামিয়াকে আর দেখতে পাইনি, এমনকি নাস্তা করার সময়ও দেয়নি। বাইরে এসে সামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম একসাথে যাবো বলে। আমি দাঁড়িয়ে থাকতে দেখে নেওয়া বললো, ভাইয়া, কার জন্য দেরি করতেছো? তোর ম্যাম চলে গেছে কি? হুম,
অনেকক্ষণ গেছে, হাতে নাকি গরম পানি পড়েছে, এই জন্য মেডিসিন নিয়ে একেবারে কলেজে যাবে। নিয়ার কথা শুনে নিজেকে খুব নিকৃষ্ট মনে হলো। কি করলাম আমি? কি ভাবতেছো ভাইয়া? না কিছু না, চল। হুম। এরপরে কলেজে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতেই ক্লাসের সময় হয়ে গেল। ক্লাসে যেয়ে প্রথম ক্লাস করতেই পিয়ন এসে আমাকে বলে গেল এই ক্লাস শেষে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে। আমি প্রথম ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় নক করলাম। মে আই কাম ইন স্যার? এসো। প্রিন্সিপাল স্যার রুমের ভিতরে ঢুকে দেখি সামিয়া স্যারের সামনে চেয়ারে বসে আছে। আমি স্যারের কাছে দিয়ে বললাম, স্যার আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ। তো স্যার বলুন কি করতে হবে আমাকে? শাহিদ, তোমাকে আমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে দিয়েছিলাম, কিন্তু তুমি নাকি ওনাকে ঠিকমতো সময় দিচ্ছ না। স্যার আপনি কি চাচ্ছেন আমি টিসি নিয়ে এই কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হই? না, তবে এটার জন্য কলেজ থেকে টিসি নিয়ে বের হওয়ার কি আছে? আমি এসব আর বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তারপরও তিনি আবার ম্যাম। আমি সেদিনই আপনাকে বলেছিলাম আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন। আর এখন যদি আপনি আমাকে এইসবের মধ্যে জড়ান তাহলে আমি এই কলেজ ছাড়তে বাধ্য হব, বলে দিলাম। এই কথা বলে আমি স্যারের রুম থেকে বের হয়ে আসলাম। মেজাজটাই বেরিয়ে গেল। শালা যার জন্য দূরে থাকতে চাচ্ছি সে আমাকে তার দিকে টানতেছে। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেই স্যামে ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢুকলো। আমিও ক্লাস করতে লাগলাম। আজকেও আমার দিকে আর চোখে তাকিয়েছিল। আমার বিষয়টা খুব খারাপ লাগতেছে, কারণ ক্লাসের প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করে বা করতেছে। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে বসলাম। আড্ডা দিতে রিয়াদ আমাকে বলল, দোস্ত, ম্যাম মনে হয় তোকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে। দেখ এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে। কিন্তু শাহিদ, একটা বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো। আবার ট্যুরে যাওয়ার সময় পাশে তোর পাশে মিমিকে দেখে ম্যাম কি বিহেভটাই না করলো। আর ক্লাসে তো সব সময় তোর দিকে তাকিয়ে থাকেই। এখন এটাকে তুই যদি আবেগ বলিস তাহলে তো ভুল হবে। আমি সব শুনতে চাচ্ছি না, সো এই টপিকটা বাদ দে। ঠিক আছে, কিন্তু একটা কথা তুই আমাকে সত্যি করে বলবি। হ্যাঁ বল। তোর সাথে ম্যামের কি সম্পর্ক? মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? মানেটা হলো সহজ। সেই দিন কক্সবাজারের বিচে ম্যাম যখন তোকে মিমির সাথে দেখছিলেন তখন তাকে বলছিলেন তুই আগেও চরিত্রহীন ছিলি, এখনো আছিস। আবার তোকে লুচ্চাও বলেছিলেন। আবার ম্যামকে বরণ করে নেওয়ার সময় তুই ম্যামকে দেখে চমকে উঠেছিস, আর ম্যাম ও তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেটা কেউ লক্ষ্য না করলেও আমি করেছি। আরো অনেক প্রমাণ আছে যার মাধ্যমে বোঝা যায় তুই আর ম্যাম একে অপরকে আগে থেকে চিনতিস। এটা সত্যিই বল প্লিজ। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, মাথা নিচু করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলল, প্লিজ ভাই, তুই আমাদের বন্ধু ভেবে থাকলে বল। আমি আর না বলে পারলাম না। আমি বললাম, তোরা আমার সম্পর্কে কি জানিস? কি জানি মানে? তুই এই পৃথিবীতে এতিম ছিলি, আর তোর বাবা যিনি মারা গেছেন তোকে রাস্তায় থেকে নিয়ে এসে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তোকে লালন পালন করেন, আর তিনি মৃত্যুবরণ করার সময় তোর সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যায়। এটাই তো আমরা জানি। আমি এতিম নই। মানে? আমি এতিম না। আমি তোদের মিথ্যা বলেছিলাম। এই পৃথিবীতে তোদের মতো আমার বাবা মা ভাই ভাবি সবাই আছে। কিন্তু তারা কোথায় আছে? আর তুই বা তাদের ছেড়ে এখানে একাই আছিস কেন? তাহলে শোন তোরা, এরপর কলেজ লাইফ থেকে শুরু করে বাসা থেকে বের হয়ে ঢাকায় আসা পর্যন্ত সবকিছু তাদের বললাম। আমার সব কথা শুনে ওদের তিনজনের চোখে পানি চলে এসেছে। ইকবাল তার আবেগকে ধরে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর উপর দিয়ে এত কষ্ট গেছে আর তুই সবকিছু মুখ বুজে সহ্য করেছিস। তুই আমাদের জানানোর প্রয়োজনও মনে করিসনি। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। বেশ কিছুক্ষণ পর পরিবেশটা ঠান্ডা হলে আমি ইকবালকে বললাম, দোস্ত এবার তুই বল কিভাবে আমি সামিকে মেনে নেবো। সবকিছু ভুলে মেনে নিতাম, কিন্তু সেদিনের তার ব্যবহারে আমাকে আবার বুঝিয়ে দিয়েছে যে আমার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা তার আবেগ। আর যদিও ভালোবাসা হয় তাহলে আমি তাকে প্রচুর পরিমাণে কষ্ট দেবো, যেটা আমাকে দেওয়া কষ্টের চেয়ে 1000 গুণে বেশি, যাতে সে বুঝতে পারে ভালোবাসার মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। হুম, কিন্তু আমার মনে হয় না এটা তার আবেগ। তুই ভালোভাবে বুঝে মেনে নে ভাই।
বেশি কষ্ট দিতে যায় যেন আবার হারিয়ে না ফেলিস। হ্যাঁ শাহিদ, ইকবাল কিন্তু ঠিকই বলছে। আরে না, হারিয়ে যাবে কোথায়? এখন আমার বাসায় থাকে। কি হো, তোর বাসায় থাকে? আচ্ছা ভালো থাকিস তোরা, আমি বাসায় যাব। ঠিক আছে, যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। মানে নেহা যেখানে ওর বান্ধবীদের সাথে বসে থেকে আড্ডা দেয়, কিন্তু সেখানে নেহা নেই। ওর কয়েকটা বান্ধবী বসে আছে। আমি ওদের কাছে যেয়ে বললাম, নেহা কোথায় গেছে, বলতে পারবে কি? নেহা তো ওর ভাবির সাথে ক্যান্টিনে গিয়েছে। ভাবি মানে? ভাইয়া, আপনি মনে হচ্ছে কিছুই বুঝতে পারতেছেন না। ভাবি আপনার সাথে আপনার বাসায় থাকতেছে আর আপনি আমাদের কাছে এসে না জানার ভান করতেছেন। ও, এবার বুঝলাম আসল কাহিনী। আমি ওদের বললাম, আরে তোমরা যা ভাবতেছো তা নয়। বুঝি ভাইয়া, বুঝি। এসব বাদ দিয়ে ট্রিট কবে দিবেন বলুন? কি এক মুশকিলে পড়লাম রে ভাই, বিয়ে না করে আজ বিয়ের ট্রিট দিতে হচ্ছে। তাও আবার আমার এক্সের। মন চাচ্ছে আজকে থাপ্পড় মেরে ওদের কান ফাটিয়ে ফেলি। কিসে এত ভাবি ভাবি। ঠিক আছে, ক্যান্টিনে চলো। এরপর ওদেরকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যেয়ে দেখি সামিয়া, মিম আর নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে। আমাকে নেহার বান্ধবীদের সাথে দেখে নেহা আর সামিয়া কিছুটা অবাক হলো। মিম আমাকে দেখে আমার কাছে আসলো। নেহা ওর বান্ধবীদের জিজ্ঞেস করলো, কি তোরা এখানে? আরে ভাইয়া, আজকে ট্রিট দিবে তাই আসলাম। ভাইয়া ট্রিট দিবে মানে? ভাইয়া বিয়ে করেছে তাই। এমন সময় সামিয়া পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে সামিয়ার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। বিষণ্ণ মুখে নিশার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বি- 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 বিয়ে করেছে মানে? সামিয়ার এই অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তা আমি বোঝাতে পারবো না। হ্যাঁ ভাবি, সরি ম্যাম। আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন? ভাইয়া, ভাবি এক গ্লাস পানি খাওয়ান। নীলার কথা শুনে যেন সামিয়ার কলিজায় পানি আসলো। সামিয়া মুচকি হেসে বলল, না না, আমি ঠিক আছি। কেউ আর কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো। ওরা সবাই ফুচকা খাবে তাই ফুচকা অর্ডার দিয়েছি। আমি আর নেহার বান্ধবী একই টেবিলে বসেছি। নেহা আর সামিয়া আমাদের সামনের টেবিলে বসেছি। আমি আর সামিয়া মুখোমুখি বসেছি, যার ফলে আমি কি করবো তা সামিয়া দেখতে পাবে। আর আমার ডান পাশের চেয়ারে নীলা, মানে নেহার বান্ধবী। আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি। অবশ্য নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু আমি খেলাম না। আর আমার মেয়ে আমার কোলে বসে আছে। আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সে খাবে না, সে নাকি তার মামুনের সঙ্গে খেয়েছে। নীলা একটা ফুচকা ওর মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, ভাইয়া, আপনি একটা ফুচকা খান, আমি তুলে খাওয়াচ্ছি। কি মেয়ে রে বাবা, আমি তো অবাক না হয়ে পারলাম না। আমি বললাম, না আমি খাবো না, তোমরা খাও। আপনি না খাইলে আমিও খাবো না। আমি নীলার কথা শুনে সামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে মায়াবী হরিণের মতো তাকিয়ে আছে। হয়তো ভাবতেছে, শাহিদ আমি তোমাকে আমার হাতে খাইয়ে দেবো, তুমি ওদের হাতে খেও না। কিন্তু সেই অধিকার তার নেই। ও, এ তো একটা ভালো বুদ্ধি পেলাম তাকে মানসিকভাবে হার্ট করার। আমি নীলাকে বললাম, এতই করে যখন বলতেছো তাহলে দাও। এরপরে নীলা আমার মুখে একটা ফুচকা তুলে দিল। দেখি আমি আমার দিকে তাকিয়ে আছি। আমি ওকে আরেকটু হার্ট করার জন্য ফুচকা একটা চিবানি দিয়ে বললাম, আহ, তোমার হাতে ফুচকা খাইতে তো অনেক টেস্ট। ভাবি কি আপনাকে এইভাবে খাইয়ে দেয় না? এই রে, এইবার কি বলবো? আরে সেই কথা আর বলো না, তোমার ভাবি তো। কথা শেষ না হতেই ফোনটা কেঁপে উঠলো। পকেট থেকে বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আজকে একটু অফিসে আসতে পারবেন কি? আঙ্কেল, আপনাকে আমি কতবার বলবো আপনি আমাকে স্যার বলে রাখবেন না, নাম ধরে রাখবেন। আচ্ছা বাবা, তুমি কি আজকে অফিসে আসতে পারবে? আচ্ছা দেখি কয়টার সময়। দুপুর 2টা থেকে 3টার মধ্যে এসো। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে বাবা। এমডি সাহেবের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এরপরে ফুচকার যা বিল হয়েছে তা পে করে দিয়ে ওদের মানে নেহার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে নেহাকে গেটের কাছে যেতে বললাম। এরপর আমি পার্কিং লটে যেয়ে বাইকটা নিয়ে গেটের সামনে আসলাম। বাইকে ওঠার সময় ঘটলো এক বিপত্তি। নেহা, মিম আর সামিয়া গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি মিমি আর নেহাকে বাইকে উঠতে বললাম, কিন্তু আমার মেয়ে ওর মামনিকে ছাড়া বাইকে উঠবে না। আমি কিছুই বুঝি না এই ছোট্ট বাচ্চা কি করে তার মামনির প্রতি এত টান। কয়দিনের পরিচয় হবে। আমি বললাম, দেখো মিম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ধমক দিয়ে বললাম। আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। এ তো আরেকটা ঝামেলায় পড়লাম। মেমকে কান্না করতে দেখে সামিয়া বলল, থাক, ওকে কিছু বলো না, আমি ওকে নিয়ে রিকশায় করে যাচ্ছি। নেহা, তুমি বাইকে ওঠো। না, তুমি মিমকে নিয়ে বাইকে যাও, আমি রিক্সায় যাচ্ছি। আর মিম,
রিক্সায় উঠলে কান্না করে। নেহার কথা শুনে স্বামী আমার দিকে তাকিয়ে থাকলো। হয়তোবা আমি তাকে ওটার অনুমতি দেব এই আশায় আমি স্বামীকে বললাম, বাসা ভাড়া দেওয়ার পরে আবার বাইকে করে নিয়ে যেতে হবে? শুনুন, আমি আমার মেয়ের জন্য আপনাকে বাইকে নিচ্ছি, এর থেকে বেশি কিছু নয়, উঠুন। স্বামী খুশি হয়ে বাইকে উঠে পড়লো। আর আমার মেয়ে আমার সামনে তেলের ট্যাঙ্কিতে বসে পড়লো। সে নাকি তার মামুনের কোলে বসে থাকবে। তো এখনই কেন? নেহাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিলাম। আমি বাইক স্টার্ট দিতেই স্বামী আমার কাঁধে হাত রেখে জোরে ধরতে চাইলো। আমি বাইকটা বন্ধ করে স্বামীকে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের কাঁধে হাত রেখে জোরে ধরছেন কেন? আপনি তো নষ্ট হয়ে যাবেন। তাই বলি কি দূরত্ব বজায় রেখে বসেন। আমার কথা শুনতে পর সামিয়া আমার ঘাট থেকে হাত নামিয়ে একটু সরে বসলো। আমি একটা মুচকে হাসি দিয়ে বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তায় স্বামী আমার দিকে এগিয়ে আসেনি, এমনকি শরীরে টাচ করেনি। তবে গতিরোধকে বাইক ব্রেক করার সময় আমার দিকে কিছুটা ঝুঁকিয়ে এসেছিল, কিন্তু সাথে সাথে আবার ঠিক হয়ে বসেছে। বাসায় পৌঁছার পরে ওদেরকে নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে আমিও বাসার ভেতরে ঢুকলাম। সোজা আমার রুমে যেয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে রুমে বসে আছি। একটু পরে স্বামী আমার রুমের দরজার সামনে এসে বলল, আসতে পারি কি? আমার মতো চরিত্রহীনের রুমে কি প্রয়োজন? আসুন। আমি তোমাকে একটা কথা বলবো, একটু শুনবে প্লিজ? স্বামীর দিকে তাকিয়ে দেখি আমার কাছে হাত জোর করে বলতেছে, বলুন। সাহিদ, তুমি আমাকে যেই কষ্ট দেওয়াও না কেন আমি সব সহ্য করব, কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে হেসে খেলে কথা বলো না, এটা আমি মেনে নিতে পারি না। তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার পরিচয়টা মনে হয় কেউ বের করে নেয়। প্লিজ তুমি এই কথাটা রাখো। আমি মাটির দিকে তাকিয়ে বললাম, দেখুন, এটা আমার পার্সোনাল লাইফ। আমি কার সাথে হেসে হেসে কথা বলবো এটা আমার ব্যাপার। এতে কারো কিছু হলে আমি দায়ী নই। এখন আপনি যেতে পারেন। স্বামী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল, কারণ সে জানে আমি তার এক কথা একবারই বলি। আমি রুমে বসে থেকে ফোন টিপতেছি। একটু পরে আমার মেয়ে এসে লাঞ্চ করার জন্য ডেকে গেল। আমিও লাঞ্চ করতে নিচে গেলাম। ডাইনিং টেবিলে যেয়ে দেখি নিয়ে একাই বসে আছে। আমি নেহাকে বললাম, নেহা তোর ম্যাম কই? রুমে আছে। লাঞ্চ করবে না? বিকেলে রেস্টুরেন্টে যায়, লাঞ্চ করে একেবারে রাতের জন্য খাবার নিয়ে আসবে। রেস্টুরেন্টে যাবে কেন? তো কোথায় খাওয়া দাওয়া করবে? কোথায় খাওয়া দাওয়া করবে মানে? আমাদের সাথে খাওয়া দাওয়া করবে? তুমিই তো নিষেধ করেছো। নিজেকে নিজের কাছেই খারাপ মনে হলো। মেয়েটা একাই কোথায় যাবে? আর না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আজ থেকে আমাদের সাথেই খেতে বলিস। সত্যি বলতেছো? এত খুশি হওয়ার কিছু নেই। নেহা আর মিম সামেকেও রুমে গেল, আর আমি একাই লাঞ্চ করে রুমে আসলাম। 3টার সময় বাইক নিয়ে অফিসে গেলাম। অফিসে যে স্টাফদের সাথে কিছু কথা বলে এমনি সাহেবের রুমে গেলাম। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। ওনাকে বসতে বলে আমি তার সামনে চেয়ারে বসে পড়লাম। আমি বললাম, আঙ্কেল কি সমস্যা হয়েছে যার জন্য এত জরুরি তলব? আসলে বাবা, আমাদের কোম্পানির লন্ডনে যে ব্রাঞ্চ আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, আর তারা তোমাকে সেখানে যেতে বলে। ও, আপনি যাবেন না? না বাবা, সেখানে আমি গেলে হবে না, সেখানে তোমাকে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমার সাথে তো একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার পিএ বর্ষা যাবে। বর্ষার সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আচ্ছা আঙ্কেল। এরপর তিনি ফোন করে তার পিএকে আসতে বললেন। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলেন। মেয়েটাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ মেয়েটা হলো আমার ক্লাসমেট তিশা। খুবই ভদ্র এবং সুন্দর মেয়ে, পড়ালেখায়ও ভালো। ক্লাস তেমন করতো না, শুনেছিলাম কোনো এক অফিসে জব করে, আর মাঝে মাঝেই ক্লাস করে। আর্থিক সমস্যার জন্য জব করে, নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাতো। কিন্তু এই মেয়ে যে আমার অফিসে জব করে তা আমি জানতাম না। আর জানবোই বা কি করে? আমি তো তেমন অফিসে আসি না। আসলে এমডি সাহেব এবং স্টাফদের সাথে কথা বলেই চলে আসি। তবে কোনোদিন তিশার সাথে দেখা হয়নি। আর তিশার আরেক নাম বর্ষা। আমি তিশাকে বললাম, আরে তিশা, তুমি এখানে জব করো? হ্যাঁ, আমি আপনার অফিসে জব করি। আরে আমাকে আপনি করে বলতে হবে না, তুমি করেই বলবা। আচ্ছা। এরপরে এমডি সাহেব আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। আসলে আমি কোনোদিন ব্যবসায় হাল না ধরায় এত কিছু বুঝি না। করেছিলাম একজন সাধারণ কর্মচারী হিসেবে, কিন্তু এরকম ভাবে বস হিসেবে নয়। আগামীকাল সকাল 7টায় আমাদের ফ্লাইট, সেখানে প্রায় 2 দিন থাকতে হবে। অফিস থেকে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম, নিহা আর সামিয়া সোফায় বসে থেকে গল্প করতেছি। আমাকে দেখে মিম জোরে ধরে বলল, বাবাই কোথায় গিয়েছিলে? আমি ওকে চুমু দিয়ে বললাম, অফিসে গিয়েছিলাম আম্মু, এই না তোমার চকলেট, বসে থেকে খাও। আচ্ছা বাবাই। রাতে মিম, নিহা, সামিয়া আর আমি একসাথে ডিনার করতেছি। মিম সামিয়ার কোলে বসে থেকে খাচ্ছে, আর সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেদিকে খেয়াল না করে ডিনার শেষ করে
নেহাকে বললাম, নেহা কালকে সকালে আমি লন্ডনে যাব। আমার কথা শুনে সামিয়ার গলায় ভাত আটকে যাওয়ার মতো অবস্থা। সে ভেবেছে আমি তার জন্য এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। মুহূর্তের জন্য সামিয়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। এই কাজটা পেয়ে বুঝি হারিয়ে ফেললো। কেন ভাইয়া? অফিসের কাজে। ও, কয়দিনের জন্য? 2 দিন পর চলে আসবো। এই কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। ঠিক আছে ভাইয়া। আমি রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম। প্যাক করা শেষ করে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করলাম। এরপরে আমার মেয়েকে কিছুক্ষণ আদর করে ওদেরকে বিদায় দিয়ে বাসা থেকে বের হলাম। এরপরে ড্রাইভার আঙ্কেলকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টে পৌঁছে দেখি তিশা ওয়েটিং রুমে বসে আছে। আমি যে ওর পাশে বসলাম। একটু পরে আমরা ফ্লাইটে উঠলাম। তার কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিল। দীর্ঘক্ষণ আকাশে উদয়মান থাকার পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা আমাদের অফিস থেকে পাঠানো গাড়িতে করে একটা হোটেলে গেলাম। এরপর ফ্রেশ করে নাস্তা করে একটু রেস্ট নিয়ে অফিসে গেলাম। অফিসের সমস্যার সমাধান করতে বেশ সময় লাগলো, তবে একদিনই সমাধান হয়েছে। পরের দিন লন্ডন শহরটা ভালোভাবে ঘোরাফেরা করে কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিলাম। এইভাবেই কেটে গেল 2টা দিন। আজকে রাতেই আমাদের ফ্লাইট। নেহা, মিম আর মিমের মামুনির জন্য কেনাকাটা করলাম আর তিশাকে তার পছন্দের মতো কিছু কিনে দিলাম। হোটেল থেকে বের হয়ে এয়ারপোর্টে আসলাম। কিছু সময় আছে তাই লন্ডন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি। একটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, তাই ফ্লাইটে ওঠার জন্য বলতেছে। আমরা দেরি না করে ফ্লাইটে উঠে পড়লাম। বাংলাদেশ বিমানে ল্যান্ড করার পরে আমি আর তিশা বের হয়ে বিমান থেকে আসলাম। চেকপোস্টের সবকিছু চেক করার পর আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর তিশা গাড়িতে উঠলাম। এরপরে তিশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। এই কয়দিনে তিশার আমি বেশ ফ্রি হয়ে গেছি। বাসায় আসতে আমার মেয়ে আমাকে দেখে জোর ধরে কান্না করতে লাগলো। আমি ওকে আদর করে চকলেটের একটা বক্স দিলাম। ড্রয়িং রুমে এসে নেহাকে ডেকে সামিয়া ওর জন্য যা কিনে এনেছি সব দিয়ে দিলাম। রুমে এসে ফোনটা পকেট থেকে বের করে ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সামিয়া আমার দিকে রাগি ভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আমি বললাম, কি হয়েছে? সামিয়া কোনো কথা না বলে আমার জামার কলার চেপে ধরে বলল, তোমাকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? তাহলে ওই তৃষা কে? আমি ঠাস ঠাস করে ওর গালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, তোকে আমি নিষেধ করিনি যে তুই আমার পার্সোনাল লাইফে নাক গলাবি না, কিন্তু শুনিসনি। এখন এই রুম থেকে বের হয়ে যা, তোকে যেন আর চোখের সামনে না দেখি। দরজা বন্ধ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি স্যামের সাথে সব ঠিক করতেছি? সে যদি ভালো না বাসতো তাহলে এত অত্যাচার সহ্য করতো না। পরক্ষণে মনে হলো, না না শাহিদ, তুই কি ভাবতেছিস এসব? আজকে সারাদিন এবং রাতে স্যামি আমার সামনে আসেনি। পরের দিন সকালে নাস্তা করে কলেজে গেলাম। স্যামি নাকি আগেই এসেছে। কলেজে যেয়ে দেখি বন্ধুরা বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি ওদের পাশে যেয়ে বসলাম। লন্ডন সম্পর্কে কথা বলছি। একটু পরে মিমি আজ পাশে সব বসে বলল, শাহিদ, তুমি নাকি লন্ডনে গিয়েছিলে? কেমন ঘোরাফেরা করলে? খুব ভালো, দেখার মতো অনেক কিছু আছে। তাই তো কি ক্যামেরা বন্দি করনি? করেছি, দেখবে। কোনোদিন তো যেতেও পারবো না, দেখাও দেখি। এরপরে আমি মিমিকে আমার ফোন বের করে পিকচারগুলো দেখাচ্ছি আর মিমি প্রশ্ন করতেছে, এটা কি ওইটা কি। আমিও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যার ফলে আমি আর মিমি একেবারেই ঘনিষ্ঠ, মানে কাছাকাছি চলে এসেছি। আর আমার বন্ধুরা পাবজি খেলতেছে। হঠাৎ করে বুঝতে পারলাম সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে দেখি স্বামী আমার দিকে তাকিয়ে আছে আর চোখে পানি টলমল করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড় দিয়ে ওর রুমে চলে গেল। এটা দেখে ইকবাল বলল, শাহিদ, অনেক হয়েছে, এবার আপন করে নে। দেখলি না কিভাবে তোর দিকে তাকিয়ে আছে? হ্যাঁ শাহিদ, তুমি ওকে আর কষ্ট দিও না। আর এটা আবেগ। এটাকেও তুই আবেগ বলতেছিস? সে যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুই স্বামীকে ভালোবাসার কথা বলবি, মানে তুই তাকে ভালোবাসিস, আর সে যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে ভালোবাসি না। আমি 100% শিওর তোকে ভালোবাসে। এতে আমাকে এসব বলার কি আছে? আমাকে সে ভালোবাসে না, আর যদি ভালোবাসে তাহলে তোরা যা খাইতে চাইবি তাই খাওয়াবো। সত্যি? আচ্ছা চল। কোথায়? তোরা আয় আমার সাথে। আমরা ওর সাথে স্বামীর রুমের কাছে গেলাম। রিয়াদা আমাদেরকে একটু সাইডে থাকতে বললো। এরপরে রিয়া স্বামীকে তার রুমের বাইরে একটু আসতে বললো। স্বামীও আসলো, এসে বলল, কি হয়েছে? আসলে ম্যাম কিভাবে যে বলি। আমিও তো ভয় পেয়ে গেলাম। বল এটা কি? রিয়াদার স্বামীর কথা আমরা শুনতে পাচ্ছি। বল, সমস্যা নেই। ম্যাম, আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? ম্যাম, আমি আপনাকে সত্যিই ভালোবাসি।
এই কথা বলার সাথে সাথেই সামিয়া ঠাস ঠাস করে রিয়াদের গাড়ি চড় মেরে দিয়ে বলল, কি বলি আবার বল। সরি ম্যাম, আমি আপনাকে ভালোবাসি না, এসব শাহিদের জন্য হয়েছে। এরপরে রিয়াদ আমাদের ডাক দিল। আমি ভয়ে হয়ে গেলাম। রিয়াদ বলল, আসলে ম্যাম, শাহিদ আপনাকে এসব বলতে বলেছে, যে আমার সাথে বাজি ধরেছে যে আপনি। রিয়াদের আর কোনো কথা না শুনে সামি আমার শার্টের কলার ধরে রুমের ভেতর নিয়ে যেয়ে দরজা লাগিয়ে দিল। এরপরে আমার সামনে এসে আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল, তুই আমাকে ভালোবাসিস কি না? মানুষ কি ভুল করে না? আমার জায়গায় যদি তুই হতিস তাহলে কি করতি? তোকে আমার প্রথমেই বিশ্বাস হয়েছিল তুই এইসব করবি না, কিন্তু তোর প্রতি একটা রাগ থেকে যায়। এই কলেজে যে এই দিন তোকে দেখেছিলাম, সেই দিন যে কি খুশি হয়েছিলাম তা বোঝাতে পারবো না। মনে করেছিলাম তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোকে এখনো ভালোবাসি, কিন্তু না, আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম, কিন্তু সেখানেও হলো না। কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম, যেটা এই কলেজে কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু সেখানে যাওয়ায় তুই আমাকে দূরে ঠেলে দিলি। এরপরে তোর অপমান সহ্য করে তোর বাড়িতে থাকার জন্য মিথ্যা অভিনয় করে গেলাম তোর বাসায়, সেখানেও প্রতিদিন থাপ্পড় আর অপমান সহ্য করে থাকলাম, কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা। আর আজকে তুই আমাকে বাজির বস্তু বানিয়ে ফেলেছিস। কথাগুলো বলেই সামির নিচেও দিকে তাকিয়ে রইলো আর ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাবতে লাগলাম, আসলেই তো সামিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম। তারপর আমাকে পাওয়ার জন্য সে অপমান অত্যাচার সহ্য করতেছে। নিয়ার মুখে শুনেছি সামির রাতে যখন একা একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে দেখে আর কান্না করবে, আর তাকেই আমি সামি আমার কলার ছেড়ে দিয়ে মাঠের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা সাহিদ, তোমার কাছে আমি কি এত বড়ই পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না? আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলা যায় নাকি, সামিয়া আমি তোমাকে ভালোবাসি? বেশ, তোমাকে বলতে হবে না। আমি যেহেতু খুব বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই, তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে। কোনো দিন আর আসবো না ভালোবাসার দাবি নিয়ে। বলে সামি আমার কাছে হাত ছাড়িয়ে হাঁটা ধরবে, অমনি আমি ওর হাত টেনে ধরে আমার বুকে জড়িয়ে ধরে বললাম, কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? আমিও যাবো তোর সাথে। সে অচিনপুরের অচেনা পথে হাঁটবো দুজনে একসাথে, দুই হাত ধরে। আমার কথা শুনে সামি আমাকে জোরে ধরে কান্না করতে করতে বলল, তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি জান পাখি, আর কখনো দেবো না, এখন শুধু সুখ দেবো। বলে ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। সামিয়া হাঁপাতে হাঁপাতে বলল, যা দুষ্টু, এতক্ষণ কেউ করে? আমি মুচকি হেসে বললাম, তাহলে একটু শিখিয়ে দাও। এই একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা, আমাদের মেয়ে কই? মামনি, আমি এখানে। পিছন থেকে কে যেন কথাটা বললো। পিছনে তাকে দেখতেও আমি বড় সড়কটা শক খেলাম, কেননা দরজার কাছে দাঁড়িয়েছে মিম আর নেহা। আর যাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হলাম তিনি হলেন প্রিন্সিপাল স্যার। আমি ভাবতেছি স্যার এখানে কেন? স্যারকে এখানে দেখে আমি কিছুটা লজ্জা পেলাম, কারণ একজন কলেজের প্রিন্সিপাল স্যারের সামনে একজন ম্যামের সাথে রোম্যান্স করাটা লজ্জারই ব্যাপার। মিম এসে আমার কোলে উঠলো, আমি ওকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিলাম। প্রিন্সিপাল স্যার আমাদের দিকে এগিয়ে এসে মুচকি হেসে বলল, তাহলে সামিয়া, তুই অনেক কষ্ট করে তোর ভালোবাসার মানুষকে কাছে পেলি। সামিয়া প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ মামা, পেয়েছি, তবে এখানে তোমার অবদানটাই বেশি। প্রিন্সিপাল স্যারকে সামিয়া মামা ডাকায় আমি আর নেহা খুব অবাক হলাম। আমি সামিকে বললাম, মামা মানে? সামিকে প্রিন্সিপাল স্যার কিছু বলতে না দিয়ে তিনি বলল, অবাক হওয়ার কিছুই নেই, আমি সামিয়ার মামা, আর সামিয়া হলো আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, হ্যাঁ তুমি হয়তো ভাবছো যে আমরা বাসা হ্যাঁ তুমি হয়তো ভাবছো যে আমার বাসা সিলেট হলে আমি এখানে কেন, আর সামিয়া বা তোমাকে আমার কথা বলেনি কেন, তাই তো? হ্যাঁ। আসলে ঢাকায় আমাদের একটা কোম্পানি আছে, আর কয়েকটা বাসা আছে যেগুলো বর্তমানে ভাড়া দেওয়া আছে। আমি এইগুলো দেখাশোনার সুবাদে সিলেট থেকে ঢাকায় আসি, আর এখানেই পড়ালেখা শুরু করি। আর আজকে আমি এই কলেজের প্রিন্সিপাল।
আর আমি বাসায় মানে সিলেটে তেমন যাই না, যার জন্য সামিয়াদের ওখানেই যাওয়া হয় না। আর এই জন্যই তোমার সাথে আমার পরিচয় নেই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিন্তু সামিয়া যে বললো আপনার অবদান বেশি, এটা কোন কাজে? তাহলে শোনো, সামিয়া লেখাপড়া শেষ করে জব করতে চাইলে ওর বাবা মা নিষেধ করে, কিন্তু সামিয়া জব করবেই। একই কথা, জব করবেই। ওর বাবা মা আর ওকে বাধা দেয়নি, কারণ তোমাকে হারানোর পর থেকে সামিয়া একেবারে ভেঙে পড়েছিল। এখানে জয়েন করার কয়েক মাস আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল, যার ফলে সামিয়ার মা বাবা আর তাকে জব করতে বাধা দেননি। যদিও আবার তো যদি আবার তাদের একমাত্র সন্তান আগের মতো সুস্থ হয়ে পড়ে, তাহলে তারা কিভাবে থাকবে? এই জন্য তাকে জব করার অনুমতি দেই, যাতে সে সুস্থ থাকে, ভেঙে না পড়ে। এরপরে তাকে আমার এরপরে তাকে আমার এখানে মানে ঢাকায় পাঠানো হয়। আর আমাদের কলেজে একটা ইংলিশ টিচার প্রয়োজন ছিল। সামিয়ার রেজাল্ট ভালো হওয়ায় তাকে এখানে জব পেতে কোনো সমস্যা হয়নি। এরপরে যেদিন তুমি যেদিন তুমি সামিয়াকে বরণ করে নিতে যাও, সেদিন সামিয়া তোমাকে দেখার পর থেকে কেমন জানি চিন্তিত হয়ে পড়েছিল। তবে তার চিন্তার মাঝে আমি দেখতে পেয়েছিলাম কোনো অমূল্য সম্পদ হারানোর পরে খুঁজে পাওয়ার আনন্দ। সেদিন সামিয়া স্টেজ থেকে নেমে সোজাসুজি আমার রুমে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোকে সেই তখন থেকে চিন্তিত মনে হচ্ছে। সামিয়া তখন আমাকে বলেছিল, মামা, আজকে যেই ছেলেটা আমাকে বরণ করে নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, সে কে? কেন মা, তুই কি নাহিদ হাসানের কথা বলছিস? হ্যাঁ। সে হলো আমাদের কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, খুবই ভদ্র এবং মেধাবী। তার আরেকটা পরিচয় হলো সে এখনকার বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামানের ছেলে। আর আখতারুজ্জামান হলো আমার বেস্ট ফ্রেন্ড। আখতারুজ্জামান কি তার আসল বাবা নাকি অন্য কিছু? না আসলে না, আসল নয়। আজ থেকে প্রায় 3 বছর আগে আখতারুজ্জামান সাহেব রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আর তার বিপরীত থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে আসছিল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ করে কে যেন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে সে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পায়। আর যে তাকে ধাক্কা দিয়েছিল সে হলো শাহিদ হাসান শাহী। এরপর থেকে আখতারুজ্জামান শাহিদ হাসান শাহীকে সকলের কাছে তার ছেলে হিসেবে পরিচয় দেয়। আর তার মৃত্যুর কয়েক মুহূর্তে আগে তার সব সম্পত্তি শাহিদ হাসান শাহীদের নামে করে দেয়। কিন্তু আখতারুজ্জামানের কি কোনো পরিবার নাই? ছিল, কিন্তু আজ থেকে 8 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও। কিন্তু তুই তো এত কিছু কিন্তু তুই এত কিছু জানতেছিস কেন? এরপরে স্বামী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব বলে। মামা, এই সাহিদই হলো আমার সেই সাহিদ, যে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। কি? এটা আবার কেমন বিশ্বাস? কি? এটা আমার কেন বিশ্বাস হবে না? তোদের মধ্যে কোনো ভুল হয়েছে। যে ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে নিজের বোনের মর্যাদা দেয়, যে ছেলের সঙ্গে শয়ে শয়ে মেয়ে ঘোরাফেরা করে, তারপরেও সে তাদের দিকে ফিরে তাকায় না, সে ছেলে কি করে এসব একটা জঘন্য কাজ করতে পারে? নিশ্চয়ই তোদের মধ্যে কিছু একটা ভুল হয়েছে, নইলে এ মেয়ে রিপা মিথ্যা নাটক করেছে। আমারও তো তাই মনে হয়। আমার সাহিদের এইরকম কাজ করতে পারে না। এরপরে সে কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। একটু পরে সেন্স ফিরলে সে তার ভাড়া বাসায় চলে যায়, তবে সেটাও আমার বাসা। কয়েকদিন পরে সে আমার কাছ থেকে ছুটি নিয়ে রাজশাহীতে যায়। এরপরে সেখান থেকে সোজাসুজি আমার কাছে এসে বলল, মামা, আমাকে একটা হেল্প করতে পারবে? কি? কি করতে হবে বল? তবে আমাদের পরিচয় যেন কেউ না জানতে পারে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর থেকে সামিয়া আর আমার মিশন শুরু হয়, কী করে তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা যাবে। আমি বুদ্ধি বের করে তোমাকে সামিয়ার অ্যাসিস্ট্যান্ট বানাই, কিন্তু সেখানে কাজ হলো না। এরপরে সামিয়ার বুদ্ধিতে একটা ট্যুরের ব্যবস্থা করলাম, যেটা এর আগে কলেজ থেকে কয়েক বছর ধরে বন্ধ ছিল। এটা শুধু সামিয়ার জন্য করা হয়েছিল, আর উদ্দেশ্য ছিল তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা, কিন্তু এখানেও কাজ হলো না।
এরপরে নেহার সামিয়ার বুদ্ধিতে সামিয়াকে তোমার বাসায় পাঠিয়ে দিলাম। তবে আমার আর সামিয়ার সম্পর্কে নেহা কিছুই জানতো না, কিন্তু তোমার বাসায় সামিয়া অনেক অত্যাচার সহ্য করেছিল, যেটা সামিয়া আমাকে না বললেও আমি জানতে পেরেছিলাম। অনেক অত্যাচার অপমান সহ্য করার পর আজকে আমার ভাগ্নি তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। একজন মানুষ তার ভালোবাসার মানুষটাকে কতটুকু ভালোবাসলে তার দেওয়া অপমান, তার দেওয়া অত্যাচার সহ্য করে শুধু তাকে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতো, তা আমি আমার ভাগ্নিকে না দেখলে বুঝতেই পারতাম না। ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সন্দেহ হতেই পারে, একজন অপরজনকে ভুল বুঝতেই পারে। এর অর্থ এই নয় যে সে তাকে ভুল বুঝবে, তার প্রতি অত্যাচার করবে। এটা কিন্তু ঠিক নয়। পরিশেষে তোমাকে একটা কথা বলি, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, যেটা আমি না দেখলে বুঝতে পারতাম না। সো শাহিদ, তুমি আর তাকে কখনো কষ্ট দিও না। না স্যার, আর কখনো কষ্ট দেবো না, এখন থেকে সুখেই রাখবো। গুড, তাহলে আমি আসি। আর তোমরা চাইলে আজকে ঘোরাফেরা করে আসতে পারো, আজকে তোমাদের ছুটি। সামিয়া খুশি হয়ে ওর মামাকে বলল। থ্যাঙ্কস মামা। প্রিন্সিপাল স্যার মুচকে এসে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমার পাগলি মেয়ে। প্রিন্সিপাল স্যার রুম থেকে বের হয়ে গেলেন। স্যার যাওয়ার পর নেহা বলল। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝলে না ননদিনী? বিয়ে না হতেই এত ভাবি ননদ ডাকাডাকি, বিয়ে হলে না জানে কি হয়। ও হ্যালো, এটা আমাদের ননদ ভাবির ব্যাপার, আপনাকে কেউ নাক গলাতে বলেনি। আর কি বললেন, বিয়ে, তাই না? দাঁড়াও, আজকেই আব্বুকে ফোন দিয়ে বিয়ের ব্যবস্থা করতে বলতেছি। এই না না, এখন আমি বিয়ে করে প্যারা সহ্য করতে পারবো না। কি? আমি প্যারা? আমাদের কথা শুনে নেহা দাঁত কালিয়ে হাসতেছে। না না, আপনি কেন প্যারা হতে যাবেন? আপনি তো হলেন আমার মেয়ের ভদ্র আম্মু, তাই না আম্মু? হ্যাঁ বাপাই, কিন্তু আমার মাম্মু কই? এটা তোমার আম্মু? এই তো আমার মা মনে হয়। সামিয়া মিমকে আমার কোল থেকে ওর কোলে নিতে নিতে বলল। আমি তোমার আম্মু, আমি তোমার মামনি, বুঝেছো আম্মু? মিম সামিয়ার গলা জড়িয়ে ধরে বলল। হ্যাঁ আম্মু বুঝেছি। ওকে সোনা। ভাবি, আমি কিন্তু আমার উত্তর এখনো পেলাম না। বাসায় যে ফ্রি টাইমে বলবো, বুঝেছো? চলো আজকে ঘুরতে যাই। ঠিক আছে চলো। কতদিন পরে আজকে দুজনে ঘুরতে যাব ভাবতেই মনের মধ্যে একটা অজানা অনুভূতি জেগে উঠতেছে। আজ থেকে 3 বছর আগে কত একসাথে ঘোরাঘুরি করছি, কতদিন পরে আজকে আবার ঘুরতে বের হচ্ছি। তবে সেইগুলো দিনগুলো আর আজকের দিনের মধ্যে পার্থক্য হচ্ছে, সেই দিন ছিল আমার মাথার উপর পিতা নামক একটা ছাদ, আর আজকে আমি হয়ে গেছি একজন পিতা নামক ছাদ। ভাবতেই অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছি। আজকে আমার কাছে একটা নিষ্পাপ মেয়ে, আর একটা আছে সহজ সরল মনের অধিকারী একটা বোন, যার মধ্যে নেই কোনো অহংকার। তাকে যদি বলি, আপু তোর কি কিছু জামা কাপড় প্রয়োজন, সে বলবে না ভাইয়া, আমি এতেই ঠিক আছি। অন্য কেউ হলে হয়তো আমার সম্পদের বড়াই করে নিজে আধুনিক হয়ে থাকতো, কিন্তু আমার বোন ঠিক তার বিপরীত। যাই হোক, সামিয়া মিম নেহা আর আমি সামিয়ার রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে হাঁটাতে হলাম। ক্যাম্পাসে পৌঁছতেই আমার বন্ধুরা আমাদের সামনে এসে উপস্থিত হলো। আমি কিছু বলতে যাব, তার আগে রিয়াদ বলল। কি মামা, কোথায় যাও? আমাদের বাজির কথা মনে নেই? এই রে, আমার তো মনেই ছিল না কি জন্য যে বাজি ধরতে গেলাম। আরে কিসের বাজির কথা বলতেছিস? ও ভাই, তুই ভাবিকে পেয়ে আমাদের বাজির কথা ভুলে গেলি। আমাদের জন্য তুই আজ তোর এক্স গার্লফ্রেন্ডকে ফিরে পাইলি, আর আমাদের ভুলে গেলি? আমাকে ইমোশনাল করার চেষ্টা করছে। আচ্ছা তোরা কি চাস? আমাদের তিনজনকে মোট 5,000 টাকাতে দে, তাহলেই হবে। কি 5,000 টাকা? মানে 5-এর পরে তিনটা শূন্য? ভাই এত টাকা আমার কাছে নাই। তুই আমার ভালো গুলুমুলু বন্ধু হস, তাই না? একটু কম কর না দোস্ত। আমি তোর গুলমাল বন্ধু, ভালো বন্ধু সবকিছু। এখন টাকা বের, এসব ইমোশনাল কথা বলে কাজ হবে না। কি করি 5,000 টাকা? হুস, খেলে তো বন্ধুরাই খাবে, দিয়ে দেই। পকেট থেকে মানি ব্যাগটা বের করতেই সামিয়া ওর ব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিল। ওরা সামিয়ার থেকে নিতে না চাইলেও সামিয়ার জোড়াজোড়িতে নিতে রাজি হলো। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে সামিয়া নেহা আর মিমকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে যেয়ে কিছু খাওয়া দাওয়ার পরে ওদেরকে নিয়ে পার্কিং লটে আসলাম। এরপরে চারজনই চাপাচাপি ভাবে বাইকে উঠে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে গাড়ি নিয়ে বের হলাম ঘুরতে।
লাঞ্চ করে আবার ঘোরাফেরা করে ওদেরকে নিয়ে এতিমখানায় আসলাম। সেখানে বাচ্চাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। তবে এতিমখানায় বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা ডিনার করে সকলে মিলে আড্ডা দিতে বসলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার রুমে গেলাম, আর সামিয়া, মিম আর নেহা রুমে গেল। রুমে এসে রাফিকে ফোন দিলাম, একবার ঢুকতেই রিসিভ করলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আমার বাসার সবাই কেমন আছে? সুস্থই আছে, আন্টিও এখন মোটামুটি সুস্থ, কিন্তু আন্টি মাঝেই তোর কথা ভেবে অসুস্থ হয়ে পড়ে। আর তোর বাবা আর ভাইয়া তো প্রতিদিন আমার কাছে এসে বলে তুই কোথায় আছিস, তা আমি জানি কি না। ও আচ্ছা, শোন, তোকে যে জন্য ফোন দিয়েছি, বল। এরপরে আমি আজকে সামিয়ার সাথে যা কিছু হয়েছে সব বললাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। চেষ্টা করব। রাফির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু পরে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। আড্ডা দিয়ে রুমে যেয়ে শুয়ে থেকে নিয়া সামিয়াকে বলল, ভাবি, তুমি কিন্তু বললে না। বলতেছি মাই ডিয়ার ননদিনী, শোনো এবার। এরপরে সামিয়া নেহাকে আমার আর সামিয়ার প্রথম দেখা থেকে শুরু করে আমার সাথে প্রেম, আমার সাথে ঘোরাফেরা করা, আমার পরিবার এবং আমার পরিবারের লোকজনের কথা, আমার সাথে রিপার মিথ্যা নাটক, এরপরে আমাকে বাসা থেকে বের করে দেওয়া, অর্থাৎ আমার সাথে যা কিছু হয়েছে সব বলল। সামিয়ার কথা শুনে নেহার চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। সামিয়া নেহাকে বলল, আমার জায়গায় তুমি হলে কি করতে নেহা, বলো? ঠিকই আছে ভাবি, তবে ভুল বোঝাবুঝি একটা সম্পর্ককে নিমিষেই ধ্বংস করে দেয়। কিন্তু ভাবি, তোমাকেও বিষয়টা বিবেচনা করে দেখা উচিত ছিল। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, সেই সব ভুলে আবার নতুন করে শুরু করো। আর একটা মেয়ে তো আছেই, একে কখনো মায়ের আদর থেকে বঞ্চিত করো না প্লিজ, এটা আমার অনুরোধ। সামিয়া মিমকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি, এটা আমার মেয়ে, একে কখনো আমার আদর থেকে বঞ্চিত করব না। বলেই সামিয়া মিমের কপালে একটা চুমু দিল। এরপরে সামিয়া আর নেহা ঘুমিয়ে পড়লো। ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে উজু করে নামাজ পড়ে নেহার রুমে গেলাম। নেহার রুমে যেয়ে নেহা আর সামিয়াকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিলাম। সামিয়া নামাজ পড়ে নাস্তা তৈরি করার জন্য রান্না করে গেল। আমি নিষেধ করলাম, কিন্তু সে নাস্তা তৈরি করবেই। আমি ওর বাধা দিলাম না। নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। লেখাপড়া করে আড্ডা দিতে বোন, মেয়ে আর মেয়ের মাকে নিয়ে ঘোরাফেরা করতেই কেটে গেল 1 বছর। এই 1 বছরের মধ্যে এখনো আমি আমার পরিবারের সাথে দেখা করিনি। আমি এখন পুরোপুরি সুস্থ। রাফির ফোন দিয়ে মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলি। আম্মু অনেকবার বাসায় যেতে বলেছে, কিন্তু যায়নি। যাওয়া হবে কিনা তা জানি না। আর এই 1 বছরের সবচেয়ে বড় পরিবর্তন হলো আমি আর স্বামী আগের তুলনায় বেস্ট কাপল, মানে লাভার হয়ে গেছি। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ধরছেন, আমার আর স্বামীর এখনো বিয়ে হয়নি। স্বামীর বাবা মা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যেতেন। আর স্বামী খুব কম সময় রাজশাহীতে, মানে তার বাবা মায়ের কাছে যাইতো। আমার লেখাপড়া শেষ করে ব্যবসায় হাল ধরেছি। ভাবতেছি সামিয়াকে বিয়ে করে লাইফটা সাজানো শুরু করব। নিয়ে এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে। আর আমার মেয়ে এখন আমাকে আর ওর মামনিকে সবসময় জ্বালিয়ে মারে, একটু বড় হয়েছে তো তাই। আর আমার বন্ধুরা এখন জব করতেছে। আজকে বিকেল 4টায় অফিসে একটা মিটিং আছে। মিটিংটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, মানে কার সাথে হবে তা জানি না। সবকিছু আমার পিএ তিশা রেডি করছে। আর হ্যাঁ, এমডি আঙ্কেল এখানে আর জব করে না, কারণ তার ছেলে তাকে নিয়ে খুলনায় থাকে। হলরুমে ক্লায়েন্টরা বসে আছেন আমার জন্য। একটু পরে আমি আমার পিএ তিশার সাথে হলরুমে ঢুকলাম। রুমে ঢুকে তাদের সাথে কথা বলতেই এক জায়গায় আমার নজর আটকে গেল, কারণ সেখানে ছিল আমার বড় ভাই সাইম আহমেদ। সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তাকে দেখার পরে আমি সাথে সাথে হলরুম থেকে বের হয়ে আমার কেবিনে আসলাম। আমার এমন বিয়ে দেখে সে আমার কাছে এসে বলল, শাহিদ, তোমার কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি যদি পারো তাহলে মিটিংটা কমপ্লিট করো, আর না পারলে ক্যান্সেল করো। ঠিক আছে, আমি পারবো। গুড। আমি বাসায় গেলাম, আর অফিসটা তুমি সামলে নিও। ওকে। আমি অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে গেলাম। রুমে এসে অফিসের ব্যাগটা বেডে ছুঁড়ে ফেলে দিয়ে বেডের একপাশে বসে ভাবতে লাগলাম, ভাইয়া কেন তুমি আবার আমার সামনে আসলে? তুমি বলেছিলে আমি পাপী, আজ কেন আবার আমার সামনে এসে আমাকে সেই কালো অতীতকে মনে করে দিচ্ছ? একটু পরেই সামিয়া রুমে এসে আমার সামনে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি আমার আবেগকে আর ধরে রাখতে না পেরে সামিয়াকে জোরে ধরে কান্না করতে করতে ভাইয়ের কথা বললাম। সামিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাহিদ, সবকিছু ভুলে যেয়ে চলো না, আবার আমরা সেই জীবনে ফিরে যাই যেখানে থাকবে পরিবারের সব লোকেরা একসাথে
সকলে বসে লাঞ্চ করব, ডিনার করব, যেখানে আমাদের ছেলে মেয়েরা খেলার সাথী হিসেবে পাবে তাদের দাদা দাদিকে। তা সম্ভব নয় সামিয়া। কেন সম্ভব নয় বলো? তারাও তো আমার মতোই ভুল করেছিল। আমাকে যদি মাফ করতে পারো তাহলে তাদেরকে পারবে না? মনে করো তোমার ছেলে যদি একটা মেয়ের সাথে একই একটা রুমে থাকে, আর মেয়েটা যদি মিথ্যে চিৎকার করে তোমার ছেলেকে দোষী সাব্যস্ত করে, তাহলে তুমি সেখানে যে কি তাহলে করবে বলো? আসলেই তো, আমি তো ওইভাবে ভেবে দেখিনি। সামিয়ার কথায় লজিক আছে। আচ্ছা ভেবে দেখি। কোনো ভাবাভাবি নেই। আমি আর কতদিন এভাবে থাকবো বলো? আমারও তো শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, তাই না? ও তাহলে এই ব্যাপার, বলবে তো তাহলে। এদিকে এসো, আজকের জন্য কিছু দিয়ে দেই। আমি এখন এসব চাই না, একেবারে বিয়ের পর। তা তো বললে হবে না জান পাখি। এই না। ওকে, আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে এক করে দিলাম। একটু পরে সামিয়া রেসপন্স দিতে লাগলো। হঠাৎ করে আমার মেয়ে এসে বলল, কি ব্যাপার তোমরা এখানে? রোমান্স করতে তো, আর আমরা তোমাদেরকে ডাকতেছি। তুতলিয়ে তুতলিয়ে বললো, আসলে বয়সটা ঠিকই বেড়েছে, কিন্তু কথাগুলো এখনো স্পষ্ট হয়নি। আমি সাথে সাথে সামিকে ছেড়ে দিলাম। আমার মেয়ে ফিক করে হেসে দিয়ে দৌড়ে ওর মায়ের কোলে উঠলো। আমাদের দুজনের বিয়ে না হওয়ায় মিম আম্মু আম্মু বলে ডাকতেছে বলে আপনারা কিছু মাইন্ড করেন না। কয়েকদিন পরেই বিয়ে করে ফেলবো। আপনাদের সকলের দাওয়াত। তবে গিফট ছাড়া কেউ বিয়েতে আসলে তার দাওয়াত বাতিল বলে গণ্য করা হবে। সামি নিচের দিকে তাকিয়ে বলল, মেয়ের সামনে মান সম্মানটা খাবে আমার। ফ্রেশ হয়ে এসো, একসাথে ডিনার করব। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে গেলাম। এরপরে ডিনার করে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে আমার মেয়ের ডাকে ঘুম ভাঙলো। আমার মেয়ে এসে আমাকে বলল, বাবাই কালাতেন তোমালে ডাকতেতে। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আত্মা বাবাই। ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই ড্রয়িং রুমের সোফায় আমার নজর গেল। বসে থাকা লোকদের দেখে আমি সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে গেলাম। কারণ তারা হলেন আমার মা, বাবা, ভাই, ভাবি আর একটা ছোট্ট বাচ্চা। তাদের দেখার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কতদিন পরে আজ সেই চেনা মুখগুলো দেখতেছি। যদিও আমি লুকিয়ে লুকিয়ে তাদের দেখেছি, কিন্তু সেই দিনে দেখা আর আজকে দেখার মধ্যে অনেক পার্থক্য। আমাকে দেখার পরে আমার আম্মু দৌড়ে এসে জোরে ধরে কান্না করতে করতে বললো, কেমন আছিস বাবা? আমাদের কথা কি তোর একবারের জন্য মনে পড়েনি? শরীরের অবস্থা কি করেছিস তুই? আমি আম্মুকে জোরে ধরে কান্না করতে করতে বললাম, তোমাকে ছাড়া কি করে আমি ভালো থাকি আম্মু? অনেকক্ষণ ধরে কান্না করার পর আম্মু একটু শান্ত হলো। তবে আজকের এই কান্না হলো কোনো হারানো রত্নকে ফিরে পাওয়ার কান্না। যেটা কষ্টের কান্না নয়, সেটা হলো সুখের কান্না। আমি আম্মুকে নিয়ে আব্বু আর যারা ছিল তাদের সামনে যেতেই আব্বু এসে আমাকে জোরে ধরে বলল, আমাকে মাফ করে দাও বাবা, আমি বিনা দোষে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি। আমিও আব্বুকে জোরে ধরে বললাম, সে আব্বু কি বলতেছেন এসব? ছেলের কাছে কখনো বাবা মাপ চায়? আর আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। শাহিদের আব্বু শাহিদের কথা শুনে আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। মনে মনে ভাবতেছে, আমার ছেলে আমাদের এত ভালোবাসে, আর আমরা তার উপর একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আমি আব্বুকে সাড়ি দিয়ে ভাইকে জোরে ধরে কান্না করতে লাগলাম। কতদিন পরে আজকে আমাদের দুই ভাইয়ের একসাথে দেখা। ভাইয়া কান্না করতে করতে বলল, প্লিজ শাহিদ, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা না বুঝে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। ভাইয়া আমি তোমাদের সকলকেই ক্ষমা করে দিয়েছি। কারোর প্রতি আমার রাগ নেই। আমার যে কেউ হলে তাকে এই পরিস্থিতির শিকার হতে হতো। সো বাদ দাও সব। কি করবো বলেন? তারা হয়তো না বুঝে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তারা ভুল বুঝে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার কাছে তাদের দেওয়া ভালোবাসার কাছে তাদের দেওয়া কষ্ট নিমিশে হার মানিয়ে নেবে। সেই ছোট্টবেলায় আমি যখন স্কুলে পড়তাম, তখন আব্বু আমাকে তার ঘাড়ে করে স্কুলে দিয়ে আসতেন। যদিও গাড়ি ছিল। আবার যখন স্কুল ছুটি থাকতো তখন তিনি আমাকে তার ঘাড়ে নিয়ে শিশু পার্কে নিয়ে যেতেন। আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজে আমার সাথে খেলতেন। আম্মুর কথা আর কি বলবো, আম্মু আমাকে ভাইয়ের থেকে বেশি ভালোবাসতো। যদি একটা মিথ্যার কারণে তারা আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমার বাবা মায়ের জায়গায় যে কোনো বাবা মা থাকলে একই কাজ করতো। আমার মনেও তাদের প্রতি একটা অভিমান ছিল, যে অভিমানের জন্য আমি তাদের কাছে ফিরে যেতে পারিনি। কিন্তু গতকাল সামিয়ার কথার দ্বারা সেই অভিমান আমার মন থেকে দূরে চলে গেছে। যদি আমার ছেলে এরূপ মিথ্যা নাটকের সম্মুখীন হতো, আর আমি সেই মুহূর্তে কি করতাম? নিশ্চয়ই একই রকম করতাম যেটা আমার বাবা মা আমার সাথে করছে। এসব ভেবে বুঝলাম আসলে মা বাবার এখানে কোনো দোষ নেই। তাছাড়া তারা অনেক কষ্ট পেয়েছে।
জীবনের শেষ পর্যায়ে তাদের একটু হাসি খুশি রাখা প্রতিটা সন্তানের কর্তব্য। এরপরে আমি ভাবির কাছে এসে বললাম, ভাবি কেমন আছো? ভাবি একটা মুচকি হেসে বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন আমার ভাইকে পেয়ে ভালো আছি। এই কি অবস্থা করেছো শরীরে? আমার যা তোমার ঠিক মতো সেবা যত্ন করে না নাকি? ভাবির কথা শুনে আমার বাসাতে হাসির রোল পড়ে গেল। আমি আর সামিয়া মাথা নিচু করে আছি। আমি লজ্জা লজ্জা মাথা মুখে বললাম, আরে ভাবি তেমন কিছু না। বুঝি বুঝি দেবরজি, সব বুঝি। আচ্ছা ভাবি, এই বাচ্চাটা কে? এটা হলো তোমার একমাত্র আদরের ভাতিজা আব্দুল্লাহ আল রাফি চৌধুরী। বাহ, খুব সুন্দর তো। দেখতে হবে ভাতিজাটা কার। আমি মুচকি হেসে বললাম, এইসব কথা এখন বাদ দিয়ে এখন বলো তোমরা বিয়ে কবে করছো? আব্বুর কথা শুনে তেমন অবাক হলাম না, কারণ যে কেউ আমাকে আর সামিয়াকে দেখে মনে করবে আমরা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ। আমি আব্বুকে বললাম, আব্বু আমরা এখনো বিয়ে করিনি। বাবা বলল, কি তাহলে সামিয়া এখানে কেন? আসলে আঙ্কেল। এরপরে সামিয়া সবকিছু বলল। যাক, খুব ভালো, তাহলে আমরা ধুমধাম করে বিয়ে দিতে পারবো। ঠিকই বলেছেন আম্মু, তাই তো বলি আমার দেবরজির শরীর এমন কেন। ভাবির কথা শুনে আবার সবাই হাসতে লাগলো। সামিয়ার দিকে তাকে দেখি মাথা নিচু করে মুসকে মুসকে হাসতেছে। আমি লজ্জা পেয়ে সোফা থেকে উঠে আব্দুল্লাহকে রেখে রুমের দিকে আসার জন্য পা বাড়াতেই আমার মেয়ে এসে আমাকে জড়িত হইলো। আমি ওকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? বাবা, এই লোক দুটোতে। মিমকে আমি আমার আম্মুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাবি। ভাইয়াকে দেখিয়ে বললাম, এটা তোমার বড় আব্বু। ভাবিকে দেখিয়ে বললাম, এটা তোমার বড় আম্মু। আর ছোট বাচ্চাটাকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার বড় ভাইয়া আব্দুল্লাহ আল রাফি। এরপরে আমি আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা তোমার দাদু। মিম খুশি হয়ে আমার কোল থেকে নেমে আব্বুর কোলে উঠে যেয়ে বলল, তি মদালে আমার দাদু আতেলে আমালে ঘুরতে নিয়ে যাবেলে, আমালে চকলেট কিনে দিবেলে। কিন্তু তোমাকে তো চিনলাম না আপু। আমার নাম মিম হাতান, আমার বাবার নাম তাহিদ হাতান, আর আমার মামনির নাম তানিয়া আক্তার। বুঝি তো? আমার আব্বু মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হেরে আমার পাকা বুড়ি, আমি বুঝেছি। আব্বুর কথা শুনে মিম খিলখিল করে হেসে দিল। কেউ কখনো এভাবে আদর করে কথা বলেনি। আমি আব্বুকে বললাম, আমি তোমাদের মিমের সম্পর্কে বলতেছি। মিম, তুমি তোমার আন্টিকে ডেকে নিয়ে এসো তো আম্মু। নেহার কয়েকদিন পরে একটা এক্সাম আছে, সেজন্য নেহা এখন রুমে বসে থেকে পড়তেছে। মিম ওর দাদুর কোল থেকে নামতে নামতে বলল, আচ্ছা বাবাই। মিম নেহাকে ডাকতে যাওয়ার পরে আমি মিমের সম্পর্কে আব্বু আম্মুকে সব ভাইয়া ভাবিকে সবকিছু বলে দিলাম। এরপর আমি বললাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মিমকে আমি আমার মেয়ে হিসেবে রাখবো, কোনোদিন তাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করব না। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কখনো আমার মেয়েকে সব কথা বলবে না। ঠিক আছে, আর আমার নাতনি হিসেবে খুব পছন্দ হয়েছে। আমারও। বাবা, আমি মিমকে নিয়ে কি ভেবেছি জানো? কি? মিমকে আমার রাফির বউ বানাবো। কি বলো রাফির মা? ভাইয়ের কথা সকলে হাসলাম। ভাবে হাসতে হাসতে বলল, ঠিকই বলেছো, বাড়িতে বিয়ান বিয়াই পাবো। ভাবের কথা শুনে আবার হাসতে লাগলাম। কদিন পরে আজ পরিবারের লোকজন মন খুলে হাসতেছে, ভাবতেই ভালো লাগতেছে। আম্মু আমাকে বলল, বাবা তুই মিমকে ওর আন্টিকে ডাকতে পাঠালি, ওর আন্টিকে? আম্মু, মিমের আন্টি হলো নেহা, মানে আমার বোন। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা হাসপাতালে। এরপর সবকিছু বললাম। কথা শেষ হতেই দেখি নেহা মিমকে কোলে নিয়ে নিচে নামতেছে। নেহা এসে আমার পাশে বসলো। আমি নেহাকে বললাম, নেহা এটা হলো আমার আব্বু। এরপরে একে একে সকলের সাথে পরিচয় করে দিলাম। নেহা আমার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কষিয়ে একটা চর মারবো বেয়াদ্দপ মেয়ে। আঙ্কেল কি? হ্যাঁ, আজ থেকে বাবা বলে ডাকিস, বাবা, বুঝেছিস? নেহা আব্বুকে জোরে জোরে কান্না করে দিয়ে বলল, হ্যাঁ বাবা, বুঝেছি। এই পাগলি মেয়ে, আর কখনো কান্না করবি না। এরপর আম্মু নেহাকে কাছে টেনে নিয়ে আম্মু গলা থেকে একটা হার খুলে পরে দিয়ে বলল, বাহ, আমার মেয়েকে তো খুব বানিয়েছে। নেহা অনেকদিন পরে এমন একটা মায়ের আদর পেয়ে নিজের আবেগকে আর দৌড়িয়ে রাখতে পারলো না। না পেরেই আম্মুকে জোরে জোরে কান্না করতে লাগলো। আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যেন কখনো আমার মেয়েকে কান্না করতে না দেখি। নেহা চোখের পানি মুছে বলল, ঠিক আছে আম্মু। গুড গার্ল।
এরপর ভাইয়া নেহাকে কাছে ডেকে পাশে বসিয়ে নেহাকে বলল, কোন ক্লাসে পড়িস বোন? আমি কিন্তু তোকে তুই করে বলবো। সমস্যা নেই ভাইয়া, আমি এবার মেডিকেলের 2য় বর্ষের। ভাইয়া নেহার কপালে চুমু দিয়ে বলল, তাহলে আমাদের পরিবারের মধ্যে ডাক্তার আর মাস্টার আসলো। ঠিকই বলেছো। আমার ভাই যে আমাদের এত কিছু উপহার দেবে তা ভাবতেই পারিনি। প্রথমে একটা ফুটফুটে মিষ্টি ভাতিজি, এখন আবার একটা বোন। আমিও খুব খুশি হয়েছি এদের দুজনকে পেয়ে। আরো কিছুক্ষণ কথা বলার পর আমি মিম আর আব্দুল্লাহ আল রাফিকে আমার কাছে ডাকলাম। দুজনে আমার কাছে আসার পরে আমি মিমকে বললাম, আম্মু এটা তোমার ভাইয়া, আর আব্বু এটা তোমার আপু, দুজনেই খেলা করো। আচ্ছা। আচ্ছা বাবাই। মিম রাফিকে বলল, ভাইয়া তোমার নাম কি? রাফি মিমকে বলল, আমার নাম আব্দুল্লাহ আল রাফি চৌধুরী। তোমার? এ কি, আমার ভাতিজা তো দেখি আমার মেয়ের মতো অস্পষ্ট ভাবেই কথা বলে। বাহ, এদের স্বামী স্ত্রীর তো দেখি এখন থেকেই মিল আছে। আমার নাম মিম হাতান। এরপরে ওরা দুজন বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। মিম বলতেছে, আমার বাবাই আমাকে চকলেট দেয় আদল তলে। রাফিও তার বাবাকে তাকে কি দেয় তা বলতেছে। একটু পরে সামি এসে আমাদের নাস্তা করার জন্য ডাকলো। আমরা সকলে নাস্তা করতে বসলাম। সামি আর ভাবি দাঁড়িয়ে থেকে খাবার প্লেটে তুলে দিচ্ছে। মিম আর রাফি ওদের দাদির কাছে বসেছে। ওদের খাইয়ে দিয়ে আমুনিয়াকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আবার সোফায় বসলাম। আব্বু আমাকে বললো, শাহিদ, তোদের সব কিছু প্যাক করে নে, আজ থেকে আমাদের সাথে থাকবি, রেডি হয়ে নে। বাবা আমি তো এখন যেতে পারবো না, আমার অফিস আছে। আমি কোনো কথা শুনতে চাই না। কতদিন পরে তোকে কাছে পেয়েছি, আর ছাড়তে চাচ্ছি না। তুই এখন আমাদের সাথেই থাকবি। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে ভাইয়া বলল, কোনো কিন্তু নয়, তুই আজ আমাদের সাথে যাচ্ছিস সেটাই ফাইনাল। আর হ্যাঁ নেহা বোন, তুইও বের হ, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণ ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মানে তার যাওয়ার মতামত আছে। এছাড়া অনেকদিন হয়ে গেল সামিয়া বাসাতে যায়নি, আর নেহারও একটা মা বাবার প্রয়োজন। বিভিন্ন দিক বিবেচনা করে আমি বললাম, ঠিক আছে চলো। আমি রুমে এসে প্রয়োজনীয় পোশাকগুলো আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্যাক করে নিলাম। এরপরে তিশাকে ফোন করে বললাম, আমি 1 মাসের জন্য রাজশাহীতে যাচ্ছি, অফিসটা সামলে রাখতে। আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে বললাম। তিশা হ্যাঁ বললো। আর আমার তিশার উপর যথেষ্ট বিশ্বাস আছে, সে যে সব ভালোভাবে দেখাশোনা করবে। এরপরে এতিমখানার ম্যানেজারের সাথে কথা বলে লাগেজ নিয়ে নিচে আসলাম। একটু পরে আমার মেয়ে, ওর মা আর ওর আন্টি একসাথে নিচে আসলো। বাসা থেকে বের হয়ে আমি দারোয়ান চাচিকে বলে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে সামিয়া, নেহা আর ভাবি, আর ভাইয়ের গাড়িতে আছে মা বাবা, মিম, আব্দুল্লাহ আর ভাইয়া। দীর্ঘক্ষণ ধরে ড্রাইভ করার পর পৌঁছে গেলাম প্রাণপ্রিয় বরেন্দ্রভূমি রাজশাহীতে। বাসায় পৌঁছে আমি আমার রুমে গেলাম। ভাবি নেহাকে নিয়ে রুম দেখিয়ে দিলেন, আর সেখানে সামিয়া আর মিমও গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি, মিম আর সামিয়া বের হলাম সামিদের বাসায়। নিয়ে আসেনি, ও শরীর ক্লান্ত, তাই রেস্ট নিচ্ছে। হবু শ্বশুর বাড়ি পৌঁছানোর পরে তারা তাদের মেয়ে এবং সঙ্গে একটা কিউট নাতনিকে পেয়ে খুশি হয়ে গেছে। শ্বশুর বাড়ি জামাই আদর পাওয়ার পরে আমি মিমকে নিয়ে আমার বাসায় আসলাম। সামিয়া আসতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে আসিনি, কারণ সামিয়ার মা বাবা তাদের মেয়েকে অনেকদিন পর আজকে পেয়েছে। তারা ওর কাছে কিছু কথা বলবে, আড্ডা দেবে, এই জন্য আনেনি। বাসায় এসে মিম রাফিকে দেখতে পেয়ে ওর সাথে গার্ডেনে খেলতে গেল। আমি একটু রেস্ট নিয়ে বের হলাম বোনদের সাথে দেখা করতে। তাদের একটা জায়গায় ঠিকানা দিলাম, আমি সেখানে পৌঁছলাম। পরপর ওরা দুজন, মানে রাফি আর সিফাত আসলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে রাত প্রায় 8টা বেজে গেল। ওদেরকে বিদায় দিয়ে কিছু ফুচকা আর কিছু চক্র নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কলিংবেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। বাসার ভেতরে ঢুকে দেখি সামিয়ার বাবা, সামিয়ার মা, আমার বাবা, আমার মা আর ভাইয়া সোফায় বসে থেকে কি যেন আলোচনা করতেছে। আমি সামিয়ার মা বাবাকে সালাম দিয়ে সিঁড়িতে আমার রুমে যাওয়ার জন্য উপরে উঠতেই আব্বু আমাকে দাঁড়াতে বললো। আমি দাঁড়িয়ে গেলাম। আব্বু আমাকে বললো, শাহিদ, এই মাসের 5 তারিখে তোমার আর সামিরার বিয়ে, এ বিষয়ে তোমার কোনো আপত্তি আছে? না বাবা, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর সমস্যা নেই। তারা আরো কিছু কথা বললো, তা আমি না শুনে আমার রুমে আসলাম। রুমে ঢুকে দেখি সামিয়া, নেহা, মিম আর রাফি বেডে বসে থেকে আমার ল্যাপটপে কি যেন দেখতেছে। সামিয়াকে দেখতে পেয়ে ল্যাপটপ রেখে আমাকে বললো, কোথায় গিয়েছিলে? বোনদের সাথে দেখা করতে। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। আমি আর কথা না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে সামিয়া নেহাকে কিছু ফুচকা দিলাম, আর কিছু রেখে নেহাকে তার ভাবিকে দেওয়ার জন্য বললাম। আর চকলেটগুলো মিম আর রাফিকে দিলাম। ওদের সাথে কিছু আড্ডা দিয়ে সকলে ডিনার করতে গেলাম।
দুই পরিবার খুব আনন্দে ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে সামিয়ার মা বাবা ওরা ওদের বাসায় চলে গেল। আমি ওদের বিদায় দিয়ে রুমে আসলাম। জার্নি করার ফলে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়ছে, আর মিম ওর দাদা দাদির কাছে শুয়ে পড়ছে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সকলে মিলে বের হলাম শপিং মলের উদ্দেশ্যে, কারণ বিয়ের আর মাত্র 2 দিন বাকি। দীর্ঘ 4 ঘন্টা সময় নিয়ে দুই পরিবারের শপিং করা শেষ হলো। বাসায় এসে গোসল করে লাঞ্চ করে বের হলাম বউদের দাওয়াত দেওয়ার জন্য। ওদের দাওয়াত দিয়ে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে সরাসরি অফিসে গেলাম। অফিসে যে সকল স্টাফকে 2 দিন ছুটি দিলাম আর আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। এরপরে এতিমখানে যেয়ে বাচ্চাদের দেখে আবার রওনা দিলাম রাজশাহীতে। বাসায় আসতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কথা বলে রুমে আসলাম। রুমে এসে সামিয়াকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল একটা দিন। আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশ আনন্দেই কেটে গেল। সামিয়া আর আমার এক জায়গায় হলুদ সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছিল। হলুদ সন্ধ্যা শেষে সামিয়া ওর বাসায় চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার বিয়ে, ভাবতে নিজেকে কেমন জানি বর লাগতেছে। আমরা বাসা থেকে রওনা দিলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে নেহা, মিম, ভাবি, রাফি, সিফাত, ইকবাল, সাকিব আর রিয়াদ। হ্যাঁ, ওরাও এসেছে। সামিয়াদের বাসায় গেটের সামনে দিয়ে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই আমার কয়েকটা শালিকা মানে সামিয়ার কাজিনরা গেটে ফিতা বেঁধে দিয়ে বললো টাকা ছাড়া নাকি আমাদের ভেতরে ঢুকতে দেবে না। রাফি ওদের বললো, কত টাকা চায় আপনাদের? 50,000 টাকা। কি? এত টাকা হবে না, কম করুন। ওদের মধ্যে আরেকজন, না, 50,000 টাকা দিতে হবে। আমার বন্ধু ওর সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে অবশেষে 20,000 নিয়ে আসলো। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে দিয়ে ফিতা কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই উপর থেকে আমাদের উপর ফুল পড়া শুরু হলো। আর এতক্ষণ মিম নিহার কাছে ছিল। বিয়ের যাবতীয় কার্যকলাপ শেষ করে সামিয়ার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। সামি ওর মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রচুর পরিমাণে কেঁদেছে। এর আগে কখনো এমনভাবে কান্না করতে দেখিনি। আর হ্যাঁ, বিয়েতে প্রিন্সিপাল স্যার মানে সামিয়ার মামা এসেছিলেন। গাড়িতে পুরো রাস্তা সামি আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিল। আমিও তাকে নিষেধ করিনি, কারণ সে তার মা বাবাকে ছেড়ে অন্যজনের কাছে চলে যাচ্ছে, এতে কাদাই স্বাভাবিক। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই আম্মু এসে সামিকে বরণ করে নিল। নিয়ে আর ভাবি সামিকে আমার রুমে নিয়ে গেল আর আমি বন্ধুদের সাথে ছাদে গেলাম। ছাদে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিতেই আম্মু এসে রেখে গেল রুমে যাওয়ার জন্য। আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে আসলাম। আমার রুমের দরজার কাছে আসতে দেখি ভাবি আর নেহা দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে ভয় করো না কেন তারা দাঁড়িয়ে আছে। ওদের পাওনাটা মিটিয়ে দিতেই ওরা দুজন আমাকে কিছু টিপস দিয়ে চলে গেল। আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে স্বামী খাট থেকে নেমে এসে আমার পায়ে সালাম দিতে গেলে আমি আটকে আমার সামনে দাঁড় করে বললাম, আরে পাগলি, তোমার জামা আমার পায়ে নয়, বুকে। উজু আছে তোমার? হ্যাঁ আছে। আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললাম, ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে এসো। আচ্ছা। সামিয়া ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার ড্রেস চেঞ্জ করলাম। একটু পরে সামিয়া বের হলো। এরপর দুজনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের পার্থিব জীবনের জন্য দোয়া করলাম। এরপরে সামিয়াকে কোলে নিয়ে বেডের একপাশে বসিয়ে দিয়ে আমি ওর পায়ের কাছে বসে পকেট থেকে নেকলেসটা বের করে সামিয়াকে বললাম, মনে আছে এই নেকলেসটার কথা? হ্যাঁ, এটা তো তুমি মিমির জন্য কিনেছিলে। না রে পাগলি, এটা তোমার জন্যই কিনেছিলাম, কিন্তু সেদিন তোমাকে রাগানোর জন্য মিথ্যে বলেছিলাম। সামিয়া রেগে গিয়ে বললো, কি? আমি সেই দিন কত কষ্ট পেয়েছিলাম জানো? দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। এরপরে সামিয়া আমাকে তার কাছে টেনে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। অতঃপর আমরা হারিয়ে গেলাম এক পবিত্র বন্ধনের মাধ্যমে, ভালোবাসার অতল গভীরে। ফজরে আজানে ঘুম ভাঙলো সামিয়ার ডাকে। ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লাম। আবার ঘুম ভাঙলো আমার মেয়ের ডাকে, বাবাই বাবাই, ও তো দাদু তোমার দিকে যাচ্ছি আম্মু। আচ্ছা আম্মু, তোমার মামনি কোথায়? মামুনি বলো, আম্মুর সাথে রান্না করতেছে। ও আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা বাবাই। আম্মুকে বোঝানোর পরে বললো, নেহাকে আমার কাছে রেখে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। ঠিক আছে। এরপরে নেহাকে টিসি নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি করে দিলাম। আর আমরা আজকে সকালে ঢাকা যাওয়ার জন্য বের হব। আব্বু আম্মু সবার থেকে বিদায় নিয়ে বের হলাম ঢাকার উদ্দেশ্যে। তবে আসার সময় নিয়ে আমাকে জোরে ধরে প্রচন্ড কান্না করেছিল। মেয়েকেই বুঝিয়ে সুজিয়ে রেখে আসলাম। আমার মতে সে আমার বাবা মার কাছেই ভালো থাকবে। দীর্ঘক্ষণ ধরে জার্নি করে ঢাকা এসে পৌঁছলাম। গাড়ি পার্ক করে বাসায় ঢুকে রুমে যেয়ে ফ্রেশ হলাম। এরপরে আসার সময় যে খাবার নিয়ে এসেছিলাম তা 3 জন খেয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় সামিয়ার ডাকে ঘুম থেকে উঠলাম। এরপরে একটু ঘোরাফেরা করে দিশাকে ফোন দিয়ে কালকে অফিসে যাওয়ার কথা বললাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। আর বাসায় সামিয়ার মিম আছে। আর হ্যাঁ, সামিয়া এখন জব করে না, এখন সংসার সামলায়।
অফিস শেষ করে বাসায় আসলাম। এরপরে ওদের মা এবং মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম। আর এইভাবে ঘোরাফেরা করে অফিসে কাজ করে মা বাবার সাথে কিছু সময় দেওয়ার মাধ্যমে কেটে গেল 4 বছর। আজকে সকালে আমার রাজশাহীতে এসেছি। এখন সকলে ডিনার করার পরে বসে থেকে আড্ডা দিচ্ছি। হঠাৎ তাওহিদ কান্না করতে করতে আমার কাছে এসে বলল, তাওহিদ বলল, বাবাই আপু আমার চকলেট কেড়ে নিচ্ছে। আমি মিমকে বললাম, কি ব্যাপার আম্মু, তুমি আমার আব্বুর থেকে চকলেট নিয়েছো কেন? মিম ওর মায়ের কোলে বসতে বসতে বলল, না পাপাই, আমি তো তাহিদের চকলেট নিইনি। তাহিদ আমাকে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। এখন এসে আবার তাতে আমি এখন কোথায় পাবো? মিমের কথা শুনে সবাই হেসে দিল আর তাওহিদ ভ্যা ভ্যা করে কান্না করে দিল। নিয়ে এসে তাওহিদ ওর কোলে নিয়ে বলল, কি হয়েছে আমার জামাইয়ের? তাওহিদ কান্না করতে করতে বলল, দেখো তো তাতুলি মা, আমার চকলেট আপু নিয়ে দিতে না। ও কিছু বুঝলেন না তো? বলতেছি, তাওহিদ হলো আমার আর সামিয়ার ছেলে। বয়স 3 বছর। আমাদের বিয়ের 1 বছর পর জন্মগ্রহণ করে। আর আমার মেয়ের বয়স প্রায় 8 বছর। একটু আগেই তাদের মধ্যে চক্র নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তবে তাদের দুই ভাই বোনের ভালোবাসাটা অনেক গভীর। নেয়া এখন একজন ডাক্তার, আর নেয়ার বিয়েও হয়েছে একজন ডাক্তারের সাথে। তাদের আছে 2 বছরের একটা কন্যা সন্তান, যার নাম মাইশা। আর আমার ভাইয়ের একটা সন্তান আব্দুল্লাহ আল রাফি আছে। আর কোনো সন্তান নেয়নি। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে ভীম আর তাওহিদ ওদের দাদা দাদির রুমে গেল থাকার জন্য। আমি আর সামিয়া চলে আসলাম আমাদের রুমে। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম। একটু পরে সামিয়া এসে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, সামিয়া, তুমি কি বলতে পারবে আমাদের এই সুখের সংসারের মধ্যে মূল উক্তি কোনটা? হ্যাঁ পারবো। বলো দেখি। আমাদের এই সুখের সংসারের মূল উক্তি হলো